আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের এইচএসসি ম্যাথ সলভিং প্রোগ্রামে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের রসায়ন ক্লাস শুরু করব। অবভিয়াস তুমি আমাকে দেখতেছো মানে রসায়ন ক্লাসই করব। তো কেমিস্ট্রি ম্যাথ সলভিং প্রোগ্রামের রসায়নের প্রথম পত্রের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং যেখান থেকে তোমার ম্যাথের অংশটা বেসিক্যালি শুরু হয় সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, গুণগত রসায়ন। মজাদার একটা চ্যাপ্টার, ভ্যারিয়াস টাইপস অফ ম্যাথ আছে। তো আমরা যে কাজটা করব, এই লেকচারটা দুইটা পার্টে কমপ্লিট করে ফেলবো। এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান। হ্যাঁ, পার্ট ওয়ানের মধ্যে আমরা আপ টু দ্রাব্যতা পর্যন্ত পড়ব। আমি টপিকের কি টপিক পড়াবো না পড়াবো সবটা বলে দিচ্ছি, কোনো চিন্তা করো না তুমি। আমি বলে দিচ্ছি যে আপ টু দ্রাব্যতা পর্যন্ত আমরা কমপ্লিট করব। দ্রাব্যতার পোর্শনটুকু মানে ধরে নাও দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতার গুণফল নির্ণয় থেকে শুরু করে বাকি যে অংশটুকু থাকে আয়ন শনাক্তকরণ পর্যন্ত ইনশাল্লাহ সেটা কমপ্লিট করব হচ্ছে আমরা নেক্সট পার্টটাতে। দুইটা পার্টের মধ্যে ইনশাল্লাহ এই টোটাল চ্যাপ্টারটার যত ধরনের ম্যাথ আছে তোমার একাডেমিকে, তোমার অ্যাডমিশনে আসতে পারে, সেগুলো আমরা সবগুলো একেবারে ঝানাফালা করে ফেলবো। হ্যাঁ, এবং আমি মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে রাখছি 2-3টা ক্যালকুলেটার নিয়ে, যেন 2-3টা ক্যালকুলেটার আসলে লাগে না, এমনিই বললাম আমি, খুবই লেমজোক একটা ক্যালকুলেটার থাকলেই হয়। আর কিছু কিছু জায়গাতে যেমন পাবলিক ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য জায়গার মধ্যে আবার আমাকে উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, আমরা সেগুলো একটু শিখবো। চলো তাহলে শুরু করি। আমি প্রথম টপিকের মধ্যে যে বলবো যে কোন কোন জিনিসপাতি আমরা পড়তে চলেছি, আর তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করা যাক। ওকে, সো আমরা আমাদের টাইপ 1 থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম টাইপ। এই টাইপের মধ্যে আমরা যে কাজটা কমপ্লিট করব সেটা হচ্ছে মানে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আসলে। অণু, পরমাণু সংখ্যা একটা যৌগের মধ্যে, আয়নের সংখ্যা, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা, এদের সম্পর্ক নিয়ে যে সমস্যা বলি সেগুলোকে সলভ করব আমরা এখন। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে যেটুকুর কথা বললাম সেটুকু কমপ্লিট করার পরে আমরা যাব আমাদের এই যে এখানে কিন্তু আইসো রিলেটেড জিনিসপাতিগুলো চলে আসে। কনসেপ্ট যেহেতু সেম, আমি সবগুলো একেবারে বেসিক থেকে বুঝাই সলভ করাবো, কোনো চিন্তা নেই, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে আমরা কমপ্লিট করব। ইলেকট্রনের যেই রাশিমালাগুলো রয়েছে অর্থাৎ ডি ব্রগলির সমীকরণ দিয়ে নির্ণয়, তারপরে হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের বেগ, একটা ইলেকট্রনের যে ব্যাসার্ধ, তার শক্তি, এনতম কক্ষপথের যে রাশিমালাগুলো সেগুলা, ভরবেগ, বোরের সূত্র থেকে, তারপরে আমরা যাব হচ্ছে তার বর্ণালীর অংশটুকু। এই টোটাল জিনিসটাকেই সাম করে কয়েকটা টপিকে ভাগ করা হয়েছে টাইপ ওয়াইজ, যে আমরা এগুলো সলভগুলো আজকের এই লেকচার পার্ট 1-এর মধ্যে সলভ করব। ওকে, চলো তাহলে প্রথমটা হচ্ছে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পারমাণবিক সংখ্যা, আইসোটোপ, আইসোবার ইত্যাদি নির্ণয় করব আমরা। আমরা প্রথম কোশ্চেনটা যদি দেখি, একটা মৌল পোলিনিয়াম, এর কথা বলতেছে, এর পারমাণবিক ভর 210 ভর, অণুতে ইলেকট্রনের সংখ্যা 84 হলে মৌলটির নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যা কত? আচ্ছা, খুবই বেসিক কোয়েশ্চেন, এটা আমরা 9-10 থেকে সলভ করতে পারি, বাট স্টিল আমরা যখন শিখতেছি একেবারে মানে ডিপ ডাউন ডিটেলস থেকে শিখবো যাকে বলে। ধরে নাও একটা এলিমেন্ট এক্স, এরকম যদি একটা মৌল হয়, এই মৌলটাতে আমরা 4টা রাশি ব্যবহার করতে পারি, 4টা পজিশনে, উপরে বাম ডান, নিচে বাম ডান, প্রত্যেকটা সিগনিফিকেন্ট জিনিসকে ইন্ডিকেট করে। তো আমি যদি সবগুলোকে একটু লিখে দেই বা বুঝাই দেই, উপরে আমি যেটা দেই সেটা হচ্ছে ভাই এ, নিচে আমরা যেটা দেই সেটা হচ্ছে জেড বাম পাশে, ডান পাশে উপরে যেটা দেই সেটা হচ্ছে প্লাস মাইনাস এন, ডান পাশে নিচে যেটা দিব সেটা হচ্ছে ডি। ওকে, এখন প্রত্যেকটা যে সিগনিফিকেন্ট জিনিসকে ইনক্লুড করে, কাকে ইনক্লুড করে, কে? এ দিয়ে বুঝায়, কি বুঝাই এ দিয়ে বলো তো? এ দিয়ে বুঝাই হচ্ছে ভাইয়া নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আমি তোমাকে আগেই একটা এক্সট্রা নাম বললাম, গুরুত্বপূর্ণ কিন্তু নামটা, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, মানে এটা এটা আমরা ভর লিখি এখানে আসলে বেসিক্যালি। ওকে, জেড দিয়ে কি বুঝাই? জেড দিয়ে বুঝাই হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, একই কথা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। যতগুলা প্রোটন থাকে সাধারণ অবস্থায় ঠিক ততগুলাই কি থাকে বলো তো? ইলেকট্রন থাকে। কিন্তু আদান প্রদান করা সম্ভব আসলে কাকে? ইলেকট্রনকে, মানে ইলেকট্রন ত্যাগ করাও পসিবল, ইলেকট্রন গ্রহণ করাও পসিবল। এটা তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করার জন্য ডিপেন্ড করে যে ও ত্যাগ করবে নাকি গ্রহণ করবে। সো দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস এন দেওয়া আছে, এটাই বোঝাচ্ছে হচ্ছে আয়নের অবস্থা। যদি আমাদের প্লাস হয় তার মানে বোঝাচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, প্লাস এন মানে ত্যাগকৃত জয়টা ইলেকট্রন, ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা যদি আমাদেরকে ইলেকট্রনে কাউন্ট করতে বলে। মাইনাস মানে বোঝাচ্ছে কীভাবে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। ডি মানে বোঝাই হচ্ছে ভাই আসলে
এ পুরাটা হচ্ছে অণু পরমাণু সংখ্যা, মানে ওর মধ্যে কয়টা পরমাণু আছে সেটা পরমাণু সংখ্যা, অণুতে পরমাণু সংখ্যা। বুঝছো? ডান। এ কয়টা বৈশিষ্ট্য। এখন আমরা জানি যে ভর সংখ্যা সমান ভর সংখ্যা ইজ ইকুয়ালস টু কী ছিল বলো তো, মনে আছে নাকি খেয়ে ফেলছো? ভর সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। সো এখান থেকে যদি আমরা নিউট্রন সংখ্যাটা বের করি, মানে ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে ওটা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো আমরা যদি এখান থেকে আসলে নিউট্রন সংখ্যাটাকে বের করি তাহলে আমরা বলতে পারি একবারে কি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যার ভ্যালুটা আমরা কি দিয়ে প্রকাশ করছি? এ মাইনাস কি জেড বলতে পারি না? এই একটা ফর্মুলা আমরা নিয়ে আসলাম না? গুরুত্বপূর্ণ। এখন আমি এই কোয়েশ্চেনের উত্তর যদি একেবারে ডিরেক্টই করতে চাইতাম, আমাদের জন্য তো ডাল ভাত ছিল, আমি জানি তুমিও পারতা, বাট আমরা একটু ভেঙে করতে চাইলাম। তাহলে এখানে একটা মৌল পলিনিয়াম যার পারমাণবিক ভর, আমি যদি এটাকে এমনি লিখি যে যেমনি প্রকাশ করছি, তাহলে এটাকে এমনি লিখতে পারি না? পারমাণবিক ভরটা কত বলছে? 210। ইলেকট্রনের সংখ্যা কত বলছে ভাই? 84। দেখো অণুতে ইলেকট্রনের সংখ্যা, মৌলটির বলছে, আয়ন বলে নাই যে প্লাস মাইনাস কৃত। তার মানে এখানে যদি ইলেকট্রন 84টা হয় তার মানে প্রোটন সংখ্যাও তো নিশ্চয়ই 84। তাহলে এখানে যদি আমাদেরকে বলে নিউট্রন সংখ্যা কত, যেহেতু এটা নিরপেক্ষ, আয়ন তো বলে নাই, মৌল বলছে না, নিউট্রন সংখ্যা, তাহলে আমরা জাস্ট লেজিট কী করবো বলো তো? এ মাইনাস জেড করবো। এ মাইনাস জেড মিনস কত? 210 মাইনাস হচ্ছে 84, হুইচ ইজ অ্যাকচুয়ালি এদিকে লাগে হচ্ছে 16 আর 110 মানে 126, তাই না? চলো একটা ক্রস চেক করি। ক্রস চেক যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 210 মাইনাস 84, 126। ডান, অ্যান্সার। বুঝছো আশা করি। ঠিক এমনই কিছু কোয়েশ্চেন আমরা এখানেও পাবো। নিম্নের নিউক্লিয়াসগুলোতে প্রোটন ও নিউট্রন সংখ্যা কাউন্ট করো। ভাই প্রত্যেকটাতে 1 নম্বরে যদি আমরা যাই, প্রোটন লাগবে কি আমাদের আলাদা করে? প্রোটন, এটার প্রোটন বুঝাইতে যাচ্ছে কয়টা বলো তো? 6টা। 2 নম্বরে যদি আমরা যাই, প্রোটন কয়টা? প্রথমের উত্তর 7টা। 3 নম্বরে যদি আমরা যাই, প্রোটন কয়টা ভাই? 8টা। 4 নম্বরে যদি আমরা যাই, প্রোটন কয়টা বলো তো? 17টা। নিউট্রন পরে যদি 5 নম্বরে যাই আমরা, কয়টা? 8টা। 2টা অক্সিজেন পড়ে গেছে, এটা অক্সিজেন তো বেসিক্যালি, এটা অক্সিজেনই, অক্সিজেনের একটা আইসোটোপ দিয়ে রাখছে আর কি, হোয়াটএভার। এরপরে যদি আমরা নিউট্রনে যাই, নিউট্রন কি বলবো বলো তো? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, মানে এখানে হচ্ছে নিউট্রন যদি বের করতে আমি কত হইতো? 6। এখানে পরেরটাতে নিউট্রন সংখ্যা কয়টা হবে রে? -14 - 7, একবারই করতেছি কিন্তু, যেহেতু তুমি বুঝে গেছো এখন তার এগুলো নিয়ে সমস্যা হবে না। তাহলে এটা কত হবে? 7। এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 8। এখানে কত হবে? 37 থেকে 17 বাদ মিনস 20, তাই না? এইখানে কত হবে? 10। 18 থেকে 8 বাদ। বুঝছো কি না? প্রত্যেকটার উত্তর করা কিন্তু ডান। আমাদের তুমি জাস্ট একটু লিখে করবা তাহলেই হয়েছে। যেহেতু এই জিনিস আমরা এক্ষুনি করে আসলাম, তাও আবার বেসিকটা বুঝে, দ্যাটস ওয়াই এখানে তার আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। বুঝা গেছে না? আশা করি পারবা। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে ওই যে অনুসংখ্যা, পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা, অনুসংখ্যা নির্ণয়। মানে এই একটা জায়গাতে আমাদের কারো একটু বেসিকে ঘাটতি আছে। অনুপরমাণুর সংখ্যা নির্ণয় করাতে একটু প্যারা খাই। যেমন ধরো আমি যদি বলি যে ভাইয়া H2O, এটা একটা অণু না পরমাণু? অনেকে বলতে পারে এটা একটা পানির পরমাণু, ওরা ধরে পিডানো দরকার। ফার্স্ট অফ অল, অণু যদি হইতে হয় তাহলে সেটা একক হবে, কি বলে একক হবে, আর বলি পরমাণু যদি হইতে হয় তাহলে সেটা বিচ্ছিন্ন হবে এবং একক হবে। ওটা কখনো দুইটা যুক্ত হলে সেটা আর পরমাণু থাকতে পারে না। বুঝছো? এটা একটা যৌগিক অণু। কেন বলতেছি? কারণ এটাকে ভাঙলে তুমি একাধিক পরমাণু পাবা। ওকে, যৌগিক পরমাণু কখনোই হওয়া সম্ভব না। সবসময় মানে মৌলিক অণু হওয়া আবার সম্ভব। যেমন ধরো আমি যদি বলি O2, এটা একটা মৌলিক অণু, এটাকে ভাঙলে অক্সিজেনই পাবো, বাট স্টিল এটা একটা অণু, একাধিক অক্সিজেন পরমাণু আছে। যাচ্ছি আমরা ধীরে ধীরে যাচ্ছি। এটা একটা পরমাণু যেখানে দুইটা হাইড্রোজেন, এটা একটা অণু যেখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। আবারও বলি, কি বলছি? এটা একটা পানির অণু যেখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। ক্লিয়ার? হোপ সো ক্লিয়ার। একটা কোয়েশ্চেন বলতেছে, চলো এটা দিয়ে আমরা আগের কনসেপ্টের সাথে এই কোয়েশ্চেনটাকে মিলাই এখান থেকে উত্তরটা করব। কোয়েশ্চেনটা বলতেছে 54 আণবিক ভর এবং 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এক্স মৌল ওয়াই মৌলের সাথে আইসোটোনিক। আইসোটোনিক মানে কি বলতো? নিউট্রন সংখ্যা সমান। আইসোটোনিক যেহেতু বলতেছে,
আইসোটোনিক মানে কি নিউট্রন সংখ্যা সমান, মানে ওর নিউট্রন সংখ্যা এর নিউট্রন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা সমান। ওকে, নিউট্রন সংখ্যা সমান মানে 54 আণবিক ভর আর 26 পারমাণবিক ভর, তাহলে এখানে নিউট্রন সংখ্যা আসলে কত কত বলো তো? 26 26 52 28, 28টা নিউট্রন সংখ্যা। এরপরে বলতেছে ওয়াই মৌলের সাথে আইসোটোনিক, মানে ওয়াই মৌলেরও নিউট্রন সংখ্যা কত? আমরা যদি তাহলে বলি এখানে এক্স মৌলের নিউট্রন, এক্স মৌলের নিউট্রন সংখ্যাটা কত বলতেছি আমরা? 54 মাইনাস 26 হুইচ ইজ অ্যাকচুয়ালি 28। অতএব আমরা বলতে পারি ওয়াই মৌলের নিউট্রনও কত হবে? 28টি। ওকে, এখন বলতেছে ওয়াই এর পারমাণবিক ভর যদি 56 হয় তাহলে এর পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। দেয়া আছে ওয়াই এর পারমাণবিক ভর এত, তাহলে পারমাণবিক সংখ্যা ওয়াই আমরা ডিরেক্ট লিখি, ওয়াই এর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ওয়াই এর পারমাণবিক সংখ্যা তাহলে কত হবে বলো? ওয়াই এর পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে যেটা দেওয়া আছে তার 54 না ভাই 56 দেওয়া, 56 মাইনাস 28। পারমাণবিক সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফলেই তো হয় ভর সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি আমরা তাহলে নিউটন সংখ্যা বাদ দিই তাহলে পারমাণবিক সংখ্যা চলে আসবে না, তার মানে এটা হয় হচ্ছে 28। অ্যান্সার বলো বুঝা গেছে কিনা? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা থাকার কথা না, সিম্পল, মুখোমুখি করতে পারো। ওকে, এই যে একটা জিনিস চলে আসছে, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? পরমাণুর সংখ্যা বলছে, মজাদার। 5 গ্রাম পানিতে, আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কত মোল। আমরা জানি 1 মোল অণুতে অণুর যেটা সংখ্যা কত টি, সেখান থেকে যদি টিতে নিয়ে যেতে চাই আমি তাহলে অ্যাভোগাড্রো নাম্বার, অথবা বলতে পারো 6.02 × 10⁻23 এত টি, তাই কি না? এবার যদি আমি পানির কথা বলি, সেখানে পানি একটি অণু যা 2টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। বলো আমার কথার সাথে কোনো দ্বিমত আছে? থাকার কথা না, বুঝছো? এই একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিলাম ম্যাথটা করার সুবিধার্থে। এখন আমরা তো একটা সূত্র জানি, এটা তুমি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে শিখছো, এটা তো জানো সেই ক্লাস 9-10 থেকে, তুমি তো এটা জানো যে মোল সংখ্যা সমান আমরা পাই হচ্ছে গিভেন ভরকে যদি আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি, যদি আমরা তার অনুপরমাণু আয়নের সংখ্যাটাকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি, যদি আমরা এসটিপিতে যদি লিটার আয়তন যেটা, হ্যাঁ এসটিপিতে, সেটাকে যদি আমরা 22.4 দ্বারা ভাগ করি তাহলেও চলে আসে আমাদের অনুপরমাণু আয়নের সংখ্যা, আসে না? আবার যদি আমরা ঘনমাত্রার সাথে আয়তন লিটারটাকে গুণ করি তাও চলে আসে। আরও বেশ কিছু উপায় আছে, আমরা এই কয়টাই লিখলাম। এখন আমার তো কনসেপ্ট ছিল হচ্ছে জাস্ট মোল সংখ্যা নির্ণয় করার জন্য, জাস্ট এই দুইটা সূত্রের সাথে যদি আমি একটু হিসাব নিকাশ করাই তাহলে তো আমার উত্তর চলে আসে। আমার তো এখান থেকে এনটা দরকার, যে 5 গ্রামে আসলে 5 গ্রাম পানির ভিতরে পানির অণু আসলে কয়টা আছে সেটা তো আমাকে বের করতে হবে। আমরা বলতে পারি না ভাই ঐকিক নিয়ম দিয়ে ধরো বের করাচ্ছি তোমাকে, 18 গ্রাম পানিতে অণু 1 মোল যেহেতু কত 6.02 × 10⁻23 এত টি, 1 গ্রামে কত? আর যদি আমরা বলি 5 গ্রাম পানিতে হচ্ছে, তাহলে এটা আমরা বলবো 6.02 × 10⁻23 গুণিত 5 বাই হচ্ছে কত 18 এত টি। তাহলে আমরা এটার উত্তরটা যদি তোমাকে করি 5 × 0.2 × 10⁻23 বাই হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে 1.67 × 10⁻23 এতটি হচ্ছে পানির অণু। যতটি পানির অণু ততটি কি অক্সিজেন অণু না? অক্সিজেন পরমাণু। কেন? কারণ একটা পানির অণুতে অক্সিজেন পরমাণুতে একটাই আছে, তার মানে ততটি। আর এর ডাবল সংখ্যক আসে কি হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা বলতে পারি অতএব হাইড্রোজেন পরমাণু জাস্ট পানির অণুর যেটা সংখ্যা সেটাকে 2 দ্বারা গুণ হয়ে যাবে, 1.67 × 10⁻23 × 2।
তাহলে এটার সাথে জাস্ট 2 গুণ, মানে 3.34 ইন্টু 10⁻23 এতটি। আচ্ছা, আমি তোমাকে এখানে একটা কথা বলে দিই, তোমার অ্যান্সার হচ্ছে দুইটা, এটা হচ্ছে একটা অ্যান্সার, হ্যাঁ, অক্সিজেন পরমাণুর সংখ্যা, আর এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, এবার আমি তোমাকে একটা কোশ্চেন, মানে একটু সুবিধার জিনিসটা একটু বলে দিই, দেখাই দিই। আমি জানি না তুমি এক্স্যাক্ট এই ক্যালকুলেটারের এটা দেখতে পাবা কিনা, দেখি আমি দেখতে পাও কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? পাইছো বোধ হয়। এই যে দেখো তো, অ্যান্সার ইন্টু 2 দেওয়া আছে না? এর উপরের অংশটা আমি খালি একটু দেখাই, এর আগে আমি যেটা করছিলাম দেখা যাচ্ছে না। আচ্ছা, বাট ক্যালকুলেটর তো দেখা যাচ্ছে, ক্যালকুলেটর দেখা যাচ্ছে। দেখো তো, আমি এটা এন্ট্রি দিচ্ছি, হ্যাঁ, তুমি এটা যখন এন্ট্রি দিবা, তুমি কীভাবে এন্ট্রি দাও আমি জানি না, বাট আমি বলি, আমি এটা অ্যাডমিশনের পর্যন্ত কোথায় আর কি শিখি নাই, যেহেতু এখানে অলরেডি লক আছে, তাই আমি অন্য কিছু করতে চাচ্ছি না। হ্যাঁ, এন্ট্রি দেওয়ার মজাটা হচ্ছে, দেখো আমি 6.023 ইন্টু 10⁻23 করতেছি, দেখছো এই যে ডিরেক্ট এটা দিয়ে দেওয়া যায় 10⁻23 টুকু, এটাতে এই পয়েন্টে দিয়ে দেওয়া যায়। এটা অনেক সুবিধাজনক জিনিস। হ্যাঁ, ইন্টু আমার কত ছিল বলো তো, 5 দিয়ে দিলাম, বাই হচ্ছে 18, ডিরেক্ট একবারে অ্যান্সার দিলে চলে আসে। এটার বলার কারণ হচ্ছে যে তুমি এই জিনিস জানতেই পারো, অনেকে জানে না, এটা আমি বলতেছি, আমার মতো অনেকে জানে না। আমি এই জিনিস দেখছিলাম বা শিখছিলাম একেবারে অ্যাডমিশন ফেজে এসে, তখন আমাদের বেলা না, তোমাদের বেলাও যেটা আছে, সক্রিয়ণ শক্তি রিলেটেড ম্যাথ আছে না, যে ধরো একটা বলে দিল সক্রিয়ণ শক্তি বের করতে হবে, বা দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে দুইটা তোমাকেই বলে দিচ্ছে। আমি ওগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ, যদি আমি ক্লাস নেই। দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে তোমাকে দুইটা বিক্রিয়া হার ধ্রুবক দিয়ে দেওয়া আছে, এবার সক্রিয়ণ শক্তি বের করতে বলছে। সক্রিয়ণ শক্তি বের করার ম্যাথের ইনপুটগুলো একটাবারে ক্যালকুলেটারে টিপে দেওয়া যায়, একটাবারে। সাইন্টিফিকের মজাটা হচ্ছে এখানে। যাও, এগুলা তোমরা অনেকে আমার থেকেও ভালো ক্যালকুলেটার জানো, আমি তোমাদের সাথে আসলে মারামারির পর্যায়ে নাই, বা মারামারি করতেও চাচ্ছি না, বুঝছো তো আশা করি। এরপরে আমরা করব তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা নির্ণয় রিলেটেড জিনিসপাতি। তো আমরা যে জিনিসটা জানি, ই ইজ ইকুয়ালস টু, শক্তি রিলেটেড জিনিস থাকবে না এখানে, তারপর আমি দিয়ে দিচ্ছি এইচ নিউ। নিউ মিন্স ফ্রিকোয়েন্সি, সো নিউ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। ওকে, ল্যামডা নিউ মানেই হচ্ছে আমার কম্পাঙ্ক, নিউ মানেই হচ্ছে আমার কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্যটাকে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমার ল্যামডা। তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এবং তোমাকে বেশ কিছু জিনিসপাতি এখানে জানা লাগবে, সেটা হচ্ছে 1 মিটার ইজ ইকুয়ালস টু 10⁹ ন্যানোমিটার। ন্যানোমিটারের সাথে এটা সম্পর্কটা খুব ভালো মতন আসলে, মানে এটা মাথায় রাখবা, এন এফ পি এ, অর্থাৎ ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে ফেমটোমিটার, ন্যানোমিটার না, এনপিএফএ, এনপিএফএ, পিকোমিটার, ফেমটোমিটার, অটোমিটার। ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻৯ মিটার, এটার ইনভার্সটা যেটার কথা বলতেছি। পিকোমিটার মানে হচ্ছে 10⁻12, ইফ আই এম নট রং অ্যাকচুয়ালি। তারপরে ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻15, একটা ক্রস চেক দিও, এফ আর পিটা উল্টা হয়ে যেতে পারে। অটোমিটার মানে হচ্ছে আমার 10⁻18, 3 করে আর কি যায়। এবং আরেকটা সিম্পল জিনিস বলে রাখি, 1 অ্যাংস্ট্রম বায়োলজির যে এককটা, 10⁻10 মিটার। এই কনভার্সনগুলো যার কাছে আর কি সহজ হয়ে গেছে, তার জন্য এই রিলেটেড বা এখানকার ম্যাথ বা আদার্স জিনিস কমপ্লিট করা খুব বেশি ডিফিকাল্ট হবে না, আরামসে করতে পারবে। চলো আমরা এই অংশটা আর কি কমপ্লিট করি, দেখি বুঝি। এটা কিন্তু আবার ফেমটোমিটার ভাবিস না, এফএম রেডিও বেতার কেন্দ্র বুঝাইতেছে। একটা এফএম বা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত শব্দের ফ্রিকোয়েন্সি এত মেগাহার্জ, 89.9 মেগাহার্জ। ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? খুবই সহজ একটা কোয়েশ্চেন, জাস্ট মানে কনভার্সন করতে হবে, ক্যালকুলেটরে বসাতে হবে, উত্তর চলে আসবে। আমাদের বলে দিয়েছে 89.9 মেগাহার্জে আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে নিউ। আমরা জানি নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। এখন আমাদের আগে ভ্যালুগুলো ইনপুট দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবে, এমনি সাইড নোট দিয়ে ভ্যালুগুলো দিবা। নিউ এর মানটা কত? 89.9 মেগাহার্জ। মেগাহার্জকে প্রথমে আমরা হার্জে নেই, মেগা মানে কত? 10⁶, 89.9 ইন্টু 10⁶ হার্জ। এবার আমরা এটাকে নিয়ে ক্যালকুলেশন করতে পারবো। সি বা আমাদের আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের ল্যামডার মানটা লাগবে। ল্যামডার মানটা এখন যেটা বের হবে সেটা হচ্ছে মিটারে, আমাকে এটা ন্যানোমিটারে নিতে হবে, যেহেতু ন্যানোমিটারই চাইছে স্পেসিফিকভাবে। তাহলে এখান থেকে যদি আমি ল্যামডা ইজ ইকুয়ালস টু বসাই, 3 ইন্টু 10⁸ বাই কত হবে? যেটা আছে 89.9 ইন্টু 10⁶। সো এই ক্যালকুলেশনটা আমরা করি, চলো দেখি। 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে 89.9 10⁶।
সো এই ক্যালকুলেশনটাতে থাকে হচ্ছে 3.337 মিটার। তো মিটার এককেই যদি এটা থাকে তাহলে আমরা ন্যানোমিটার এককে কি বলতে পারি এটাকে? 3.337 ইন্টু 10⁹ ন্যানোমিটার। আমাদের অ্যান্সারটা শেষ না? শেষ? বুঝছো জিনিসটা? এককের কনভার্সন শেষ, সহজ, ক্লিয়ার। চলো নেক্সটে যাই। হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটি বিচ্ছিন্ন হয়ে, একটা হাইড্রোজেন পরমাণু সেখান থেকে ইলেকট্রনটা বিচ্ছিন্ন হয়ে 1.2 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ভাইয়া এখানে তুমি একটা জিনিস বুঝো, বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যে যেতে হবে। যখনই এইটার কাছে চলে যেতে হবে, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ভি বা ভেলোসিটি, বেগ এবং বেগ বনাম তো না, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এই সম্পর্কটা কে স্থাপন করেছেন? ডি ব্রগলি সাহেব এই সম্পর্কটা স্থাপন করেছেন। উনি বলেন ল্যামডা ইজ ইকুয়ালস টু h/mv। এই রিলেশনটা কই থেকে আসছে আসলে? E ইজ ইকুয়ালস টু h নিউ ইজ ইকুয়ালস টু mc স্কোয়ার। এটা যদি করো তাহলে এই সম্পর্কটা চলে আসে, বুঝছো? তাহলে আমি যদি এখান থেকে আসলে বলি h নিউ hc/ল্যামডা এমন, আর mc তার উপরে স্কোয়ার, এই একটা সি কাটে, এখানে সি যেটা ওটাই আসলে তরঙ্গের যদি বেগ হয়, মানে আলোর বেগ না হয়, সেটাই হয়ে যায় হচ্ছে ভি। তো এখন আমাদেরকে এই ভ্যালুগুলো আসলে বসাইতে হবে। চলো, যে গিভেন ভ্যালু আছে সেখান থেকে আমি ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি আমরা। ল্যামডা ইকুয়ালস টু h/mv। ওকে, ভি এবং ল্যামডার মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক আছে, চলো করি, সমস্যা কি? এবার যদি আমরা এখান থেকে সম্পর্ক স্থাপন করতে চাই, আমাদের যে কাজটা করতে হবে, ল্যামডার মান h/mv, তাহলে আমরা h এককটা জানি, যেটা 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। আমরা যে এককটা ব্যবহার করছি সে এককটা কি বলতো? MKS ইউনিট বা SI ইউনিট। তারপরে আছে হচ্ছে m বা ভরটা কত? 9.11 10⁻31 কেজি, যেহেতু সব SI ইউনিটে ব্যবহার করতেছি। ওকে, এরপরে যদি আমরা যাই হচ্ছে ভর হইল ল্যামডা, এরপরে আমাদের তো ল্যামডাই চাইছে, আর তো ভেলোসিটি বলে দিছে তো আমাদের। বেগ কত? 1.2 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। তো ভাই সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কী করবো আমরা? 100 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করে দিই, এটা হয় হচ্ছে 1.2 10⁻5 মিটার পার সেকেন্ড। ডান। এবার তুমি বসায়া ভ্যালুগুলো বের করে ফেলো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটাই চাইছে 6.626 10⁻34 বাই 9.11 ইন্টু 10⁻31 কেজি ইন্টু এখানকার ভ্যালুটা কত? 1.2 10⁻5। তাহলে এই ভ্যালুটা আসে কত আসলে? 6.626 10⁻34 বাই 9.11 10⁻31 ইন্টু 1.2 10⁻5। এই ভ্যালুটা আসে হচ্ছে 6.06 ইন্টু 10⁻⁹ মিটার। তো -9 মিটার মানে কি আসলে? 1 ন্যানোমিটার না, এতটুক মানে। তাহলে এটা সমান আমরা আসলে বলতে পারি কত? 6.06 ন্যানোমিটার অ্যান্সার, যদি আমরা ন্যানোমিটারে উত্তরটা করতে চাই তাহলে। বোঝা যাচ্ছে? ডান। সেম কোয়েশ্চেনটাই আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এইটা সেম কোয়েশ্চেন কিন্তু একেবারে হুবহু। হ্যাঁ, ডু দ্য প্রিভিয়াস ওয়ান। আমি এটা বলে দিচ্ছি, কনসেপ্টটা সেম। কেমনে? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের শক্তি শোষণ করে দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান করে, এখানে দ্বিতীয় শক্তি স্তর উল্লেখ করে দিছে, এত বেগে নিউক্লিয়াসকে ঘিরে পরিভ্রমণ করে। এই অবস্থায় ইলেকট্রনটির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে ল্যামডা ইজ ইকুয়ালস টু যে h/mv, এই জায়গায় তোমার শক্তি স্তর কততমতে আছে এটা কোনো ফ্যাক্ট না। শক্তি স্তর যত কম বেশিতে থাকবে সেই অনুযায়ী তার বেগ চেঞ্জ হবে, সেই অনুযায়ী তার ল্যামডার মানটা চেঞ্জ হবে। বাট এই সমীকরণ অনুযায়ী কোনো ফ্যাক্ট না। কথা কি ক্লিয়ার? এই হচ্ছে এখানকার মেইন ঘটনা। তার মানে নিশ্চয়ই এটা বুঝতে পারছো, আগেকার ম্যাথটা করলেই মানে হুবহু, মানে এই যে সেন্টিমিটার দেখো 1.2 10⁻7 সেম টু সেম, দেখছো 1.2 10⁻7 একই অ্যান্সার আসবে, সেম অ্যান্সার আসবে। ক্লিয়ার? ওকে, এইবার একটা কোয়েশ্চেন দেখো, এখানে আমার তরঙ্গ সংখ্যা বলছে। কোনো একটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গ সংখ্যা হচ্ছে 1.8 × 10⁶ মিটার ইনভার্স হলে তার তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি বের করো।
তাহলে আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ। বুঝছো? তো আমাদের নিউ বারের ভ্যালুটা দেওয়া আছে না? তরঙ্গ সংখ্যা নিউ বারের ভ্যালুটা কত বলা আছে? 1.8 10⁶ মিটার ইনভার্স। তাহলে এখানে যে আমার ল্যামডার ভ্যালুটা আসবে 1/1.8 10⁶, এই ভ্যালুটা আসলে কি কোন এককে আসবে বলো তো? মিটার এককে আসবে। তাহলে আমরা যদি এমন করি 1.8 10⁻⁻6, তাহলে এটা আসে হচ্ছে 5.55 হ্যাঁ ইন্টু 10⁻⁷ কত মিটার। মিটারেই থাকুক, কারণ আমাকে তো যে ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তো ফ্রিকোয়েন্সি মানে কি আবার? নিউ। ফ্রিকোয়েন্সি মানে কত? c/λ। সি এর মানটা কত ভাই? 3 × 10⁸। ল্যামডার মানটা কত? 5.55 10⁻⁷। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 10⁸ বাই হচ্ছে অ্যান্সার ইন্টু 10⁸ বাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা থাকে হচ্ছে 5.4 10⁻14। আর তুমি এটাকে ওই যে মেগা গিগা এগুলাতে নিতে পারো, দরকার নেই আসলে, জাস্ট এটাতে দিয়ে দিলেই হয়েছে হার্জ। অ্যান্সার শেষ। বুঝছো? 5.4 × 10⁻14 এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার এখানে দুইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। পারবো না? সিম্পল ম্যাথ না? কঠিন কিছু কি এগুলা? আশা করি কঠিন না। এগুলো কিন্তু একেবারে বেসিক এমসিকিউ টাইপের জিনিসের ভিতরে আসে। বুঝছো? এগুলো এমন আহামরি কঠিন কিচ্ছু না, একেবারে বেসিক এমসিকিউ টাইপের জিনিসপাতিগুলোর মধ্যে আসে। চলো আর দুইটা ম্যাথ আছে করি এখানে, তারপরে তখন হচ্ছে আমরা ইলেকট্রনের যে রাশিমালা, অর্থাৎ ধরো তার শক্তি, বেগ, ব্যাসার্ধ, এসবের ভিতরে ঢুকবো। একটা মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত মেগা হার্জ? আমার মেগা হার্জ এককের মধ্যে রাখতে হবে। তো আমাকে বলেছে নিউ ইজ ইকুয়ালস টু c/λ। আমরা এই সূত্র যেটা জানি সেই সূত্রের মধ্যে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন করব। তো এখানে আমাকে বলে দেওয়া আছে কি কি দেখো তো। বলে দেওয়া আছে হচ্ছে c ইজ ইকুয়ালস টু, এটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু সব লিখবা, এগুলো লেখার মাধ্যমেই কিন্তু তুমি আসলে তোমার মেইন মার্কটা আসলে গ্র্যাব করতে পারো, এটা কিন্তু জরুরি একটা জিনিস। ওকে, তারপরে হচ্ছে এটা লিখলা c, তারপরে হচ্ছে কত হবে নিউ এর মানটা তোমাকে বলছে ফ্রিকোয়েন্সি কত সেটাই বের করতে হবে। এরপরে নিউ এর পরে চলে আসবা হচ্ছে কিসে, তারপরে হচ্ছে ল্যামডা কত? 450 × 10⁻⁻7 ন্যানোমিটার। এর মানে হচ্ছে 450 × 10⁻⁻7 ন্যানোমিটার। বুঝো, এটাকে যদি মিটার এককে নাও তাহলে আবার কত নিতে হবে? 10⁻⁹ মিটার। বুঝছো? 450 × 10⁻57 কত হয় বলো তো? -15 মিটার। ডান। এরপরে আমরা এবার ক্যালকুলেশনগুলো করব। তাহলে নিউ ইজ ইকুয়ালস টু সি, মানে 3 × 10⁸ বাই 450 × 10⁻⁻15। তাহলে এই ক্যালকুলেশনে কত থাকে দেখো তো? 3 × 10⁸ বাই হচ্ছে 450 -15, 6.66 10⁻20 এত হার্জ ফ্রিকোয়েন্সি এটাই বলছে, এটাকে মেগা হার্জে নিতে হবে। তাহলে 6.66 মেগা হার্জ মানে কত ভাই? 10⁻6, 10⁻6 এখানে বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকে কত আসলে? 10⁻14 ইন্টু 10⁻14 মেগা হার্জ। ডান। এটাই হচ্ছে আমাদের রাইট আনসার, সঠিক উত্তরেই। বুঝছো? রাইট আনসার ডান, ক্লিয়ার। এই যে মেগা হার্জ। নেক্সট, একটা সোডিয়াম লবণের প্ল্যাটিনাম তার শিখা পরীক্ষায় নির্গত সোনালী হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য 585 ন্যানোমিটার। এই আলোতে ফোটনের তরঙ্গ সংখ্যা এবং শক্তি নির্ণয় করব। তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের দরকার হচ্ছে নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ। তো আমরা জাস্ট সিম্পলি ল্যামডার মানটাকে মিটারে নিয়ে নিই, 585 ন্যানোমিটার। তার মানে এটা হচ্ছে 585 × 10⁻⁹ মিটার। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এমন করি 585 × 10⁻⁹, মিটারটা হচ্ছে নিচে, একটু পরে এটা মিটার ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা যদি এমন করি এটাকে 1/585 10⁻⁹, তাহলে এখানে থাকে হচ্ছে ভাই এটা হচ্ছে 1.709 × 10⁶
মিটার ইনভার্স, এটা চলে আসলো এমন। এরপরে আমাকে যে শক্তি নির্ণয় করতে, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। যদি শক্তি নির্ণয় করতে বলে E is equals to h nu, which means hc by lambda. It means 6.626 10 to the power minus 34, 3 into 10 to the power 8 by 585 into 10 to the power minus 9। তাহলে এই ক্যালকুলেশনে থাকে কত? 626 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 by 585 into 10 to the power minus 9, মানে এটা থাকে হচ্ছে 3.3979 into 10 to the power minus 19 কি জুল। রাইট অ্যান্সার ডান। এটাকে যদি ইলেকট্রন ভোল্টে নাও, জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার সিম্পলেস্ট উপায় হচ্ছে সেটাকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ। ইলেকট্রনের চার্জ দ্বারা যদি ভাগ করে দাও, এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা যদি ভাগ করে দাও, মাইনাস 19 দ্বারা যদি ভাগ করে দাও, কত থাকে ভাই? 2.124 ইলেকট্রন ভোল্ট। ডান, এটা রাইট অ্যান্সার। অ্যান্সার শেষ। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এরপরে চলো কৌণিক ভরবেগ, ইলেকট্রনের গতিবেগ, কক্ষপথের ব্যাসার্ধ এবং ফোরনের শক্তি নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট করি। তার আগে আমি একটু অল্প করে পানি খেয়ে নিই, তুমি একটু জাস্ট বসে থাকো, তাইলেই হয়েছে। ওকে, সো চলো এই যে আমরা কৌণিক ভরবেগ, ইলেকট্রনের গতিবেগ, কক্ষপথের ব্যাসার্ধ এবং ফোটনের শক্তি রিলেটেড যে অংশটা সেটা শুরু করি। এর মধ্যে শুরুর দিকে একটু ইজি জিনিসপাতি করবো, বাট তার আগে আমাদের একটু সিজিএস ইউনিট আর এমকেএস ইউনিটের ঝামেলাগুলো বা এসআই ইউনিটের ঝামেলাগুলো কমপ্লিট করি। দেখো এক পাশে যেটা আমি লিখে রাখছি, ম্যাথের দিকে পরে যাও, এটা হচ্ছে ভাই সিজিএস ইউনিট, যেটাতে তোমার হাজারি স্যার থেকে শুরু করে হাজারি স্যার, তারপরে তুমি কিছু বই বা টেস্ট পেপারও পাবা যে এই ফর্মুলা দিয়ে উত্তরগুলোকে কমপ্লিট করানো আছে। এখানে প্রত্যেকটা জিনিসের সিজিএস ইউনিটে যদি তুমি বসাও উত্তর সেমই আসবে, হ্যাঁ একই আসবে। যেমন সিজিএস ইউনিটে ই এর মানটা কত আসলে বলো তো? 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রনের যে চার্জ। এমকেএস ইউনিটে বা এসআই ইউনিটে এটা কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 এমন কুলম, তাই না? ওকে, আবার যদি তুমি হচ্ছে যে এম এর ভ্যালুটা বসাও, তাহলে এটা গ্রামে বসাইতে হবে, মানে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। যদি তুমি এইচ এর মানটা বসাও, তাহলে আর্জ সেকেন্ডে বসাতে হবে, জুল সেকেন্ডে না বসা। আর্জ সেকেন্ড আর জুল সেকেন্ডের মধ্যেকার যে ইটা, আমি সেটা তফাৎটা করে দিই তোমাকে। সেটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 ইআরজি। তো তাহলে তখন 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্জ সেকেন্ড বসবে। আমি তোমাদের মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে এই যে এমকেএস ইউনিট, হ্যাঁ এটা ফলো করার জন্য বা এসআই ইউনিট ফলো করার জন্য সুবিধা দুইটাই পারবা, তুমি দুইটাতেই মাস্টারিং হইতে পারো, মাস্টারিং করে ফেলতে পারো আসলে। তো আর পেয়ে গেলে না ভি বের করা খুব সহজ, কারণ কি এম ভি আর ইজ ইকুয়ালস টু এনএইচ বাই টয়েস পাই, তাই না? তো তুমি যদি আর পেয়ে যাও, তাহলে ভি বের করার জন্য বাদ বাকি সব কিছু জিনিসপাতি কিন্তু তুমি জানো, সো তুমি কমপ্লিট করতে পারবা। তা আর এর এই ফর্মুলাটার আবার শর্টকাট, ই এর এই ফর্মুলাটার আবার শর্টকাট, এগুলো সবগুলাই ব্যবহার করা হয়, এটাও তুমি নিশ্চয়ই জানো। আমরা এখন যে কাজগুলো করব, ধীরে ধীরে ম্যাথগুলো কমপ্লিট করতে থাকবো, বুঝতে থাকবো, উত্তর বের করতে থাকবো। লেটস সে কতগুলো করতে পারা যায়, কি কি কমপ্লিট করতে পারি। ওকে, আচ্ছা, সো সূত্র দুইটা ডিফারেন্ট হইতে পারে। একটা এমকেএস ইউনিট দিয়ে আমরা এটা একাডেমিক টু অ্যাডমিশনে পুরো যে মানে ডিরাইভ বা ধরো প্রতিপাদন থেকে শুরু করে যা যা কিছু থাকে, যা যা কিছু করি সেগুলোকে হচ্ছে যে করে দেখাইছি। ঠিক একই রকমভাবে এটাও তুমি হচ্ছে বই থেকে দেখতে পারো, করতে পারো, ইচ্ছা তোমার। আমি কেন এমকেএস ইউনিটটা প্রেফার করি? খুব ক্লিয়ার কাট সুবিধা নেওয়ার জন্য। তোমার উত্তর দুইটাতেই হবে, কোনো সমস্যা নাই, তুমি এটাতে করার পরে আবার এটাকে এমকেএস ইউনিটের কনভার্ট করবাই। আমি এটা করার একমাত্র কারণ হচ্ছে তুমি তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে দেখবা 10th চ্যাপ্টার আছে একটা, পরমাণু তার গঠন, 10 না প্রবাবলি এটা 9 হতে পারে, পরমাণু গঠন এরকম একটা চ্যাপ্টার আছে, পরমাণু তার গঠন। ওইখানে এই সকল জিনিসপাতি আছে এমকেএস ইউনিটটাতে, তো তুমি একটা করে তোমাকে ডাবল একটা সুবিধা নিতে পারবা। ওকে, চলো আমরা ম্যাথ সলভ করি। ম্যাথটার ভিতরে বলতেছে হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নির্ণয়। কৌণিক ভরবেগ খুবই সহজ, এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টয়েস পাই। কৌণিক ভরবেগ মানে পুরোটুকুই আমাকে নির্ণয় করতে হবে, কৌণিক ভরবেগ পুরোটুকুই নিশ্চয়ই। তাহলে এনএইচ দ্বিতীয় কক্ষপথ মানে কত বলছে? এন এর মানটা হয়ে যাবে হচ্ছে 2, তার মানে টয়েস এইচ বাই টয়েস পাই, হুইচ ইজ অ্যাকচুয়ালি কেটে যায়, তার মানে এইচ বাই পাই।
ক্যালকুলেটারে বসালেই হয়ে যায় 6.626 10⁻⁻34, যেহেতু আমি এমকেএস ইউনিট একবারে বের করতেছি 3.1416 বা এই রিলেটেড যেটুকু ক্যালকুলেশন। অ্যান্সারটা জাস্ট বসাও, তাহলে কৌণিক ভরবেগ চলে আসবে পুরোটা। কত? 6.626 10⁻34 বাই হচ্ছে 3.1416। তো এটা থাকে হচ্ছে ভাই আমাদের 2.11 10⁻34। তাহলে এটার এককটা কী হবে বলো তো? এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ডান। চলো ভেতরের ম্যাথগুলোকে সলভ করি। এই যে একটা বলছে হাইড্রোজেন পরমাণু চতুর্থতম 4তম এর মান, কক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে আমাকে, এই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। আমার লাগবে হচ্ছে, আমরা জানি বোর পরমাণুর সূত্র থেকে MVR ইজ ইকুয়ালস টু NH/2π। এখন আমাকে দেখতে হবে আমার ইনফো কী কী দেওয়া আছে, এবং এই ইনফোগুলোকে সাইড নোট দিয়ে বসাতে হবে সুন্দর করে। আমাকে বলে দিয়েছে চতুর্থ কক্ষপথ, মানে এন এর মানটা কত ভাইয়া? 4। গতিবেগ ব্যাসার্ধ আর কত বলা? 8.5 10⁻⁻10 মিটার। ওকে, মিটারে যেহেতু বলছে, তার মানে আমরা বাদবাকিগুলো মিটারে বসায় কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো আমাদের এম যেটা, এটা কত বসাবো আমি? তাহলে 9.11 10⁻31 কেজি, কেজিতেই বসাই যেহেতু এমকেএস ইউনিটেই আছে। আর এর মান দেওয়া আছে, আমাকে ভি লাগবে। চলো তাহলে বের করি। এইচ এর মান তো জানোই, আলাদা করে কি আর দেওয়া লাগবে? 6.626 10⁻34 জুল। ডান, জুল সেকেন্ড। চলো বের করি। আর এর মানটা যদি আমরা দেখি MVR, তাহলে এখান থেকে আমাকে আসলে লাগবে কি? এখান থেকে আমার লাগবে হচ্ছে ভাইয়া আর আর আর, তাহলে আমার লাগবে হচ্ছে ভাইয়া বেগ। N 4, H 6.626 10⁻34। একবারে বসাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ। 2π, এটা ক্যালকুলেটারে বসাবো, ইন্টু M 9.11 10⁻31 ইন্টু আর 8.5 যেটা বসানো আছে 10⁻10। তাহলে বেগ মিটার পার সেকেন্ডে চলে আসবে। বসাও 4 ইন্টু 6.626 10⁻34 মাইনাস টয়েস পাই ইন্টু 9.11 10⁻31 ইন্টু 8.5 10⁻10। তাহলে থাকে হচ্ছে ভেলোসিটিটা 5.447 10⁻5 মিটার পার সেকেন্ড। অ্যান্সার ডিরেক্ট চলে আসলো। বুঝছো তো? ডান। পারা যাবে না? আশা করি পারবো। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন পরমাণুর এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, নিউক্লিয়াস থেকে এম সেলের দূরত্ব এত ন্যানোমিটার। এক্স্যাক্ট সেম কোয়েশ্চেন না ভাইয়া? বলো তো। ন্যানোমিটার বলে দিছে, এটাকে তো আমরা মিটারে নিতে হবে। ন্যানোমিটার থেকে যদি তুমি মিটারে নাও, কত দিয়ে গুণ করবা? 10⁻9 দ্বারা গুণ করবা, তাই না? তাহলে আমাদের এম শেলটা কততম শেল সেটা আমাকে বের করতে হবে। কে মানে হচ্ছে এন এর মান যখন 1, তখন সেটাকে কে শেল বলা হয়। কে এল মানে 2, কে এল এম এন এভাবেই তো সিরিয়ালে যায়, তাই না? ও পি এমনিই তো যাবে। তার মানে এটা হচ্ছে 3 4 5, তার মানে বুঝে গেছো কোনটা কত হবে। তাহলে এখানে যদি আমরা এবার বের করি সেম টু সেম, MVR ইজ ইকুয়ালস টু NH/2π। আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা যদি একটু রিলেট করি আমরা, তাহলে এখানে আমরা বলবো যে যেহেতু এম শেল তাই এন এর মানটা কত হবে বলো তো? এন এর মানটা হচ্ছে আমাদের 3। ওকে, তারপরে আমাকে বলে দিছে তার ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে 47.6198 10⁻986 10⁻5 ন্যানোমিটার। আমি যদি এটাকে মিটারে নেই তাহলে হবে কত? 47.61986 10⁻5 ইন্টু 10⁻9। তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 1 দিয়ে দেয়, তাহলে এখানে -4 থাকে, যেহেতু আমি 4 পয়েন্ট লিখবো তাই 4.76196 ইন্টু, তাহলে 9 আর 4 হয় হচ্ছে ভাই 13 -13 মিটার। ডান। এবার আমি এখান থেকে বের করব হচ্ছে আমার লাগবে কার মান? ভি বা গতিবেগের মান, ভি বা ভেলোসিটি যদি বের করি, তাহলে থাকে হচ্ছে NH 3 ইন্টু 6.626 10⁻34। ওকে, ভালো কথা, এটা বসাইলাম। এরপরে কাকে বসাবো বলো তো? এম,
টয়েস পাই আছে, এটা বসাও, ইন্টু এম 9.1 10⁻31, এটা কেজিতে আসলো। তারপরে আর কত 4.761986 ইন্টু 10⁻13। ওকে, তাহলে এটাকে আমরা দিতে পারি 3 ইন্টু 6.626 10⁻34, ওকে, টয়েস পাই ইন্টু 9.1 10⁻31 ইন্টু 4.761986 10⁻13। ওকে, সো ভেলোসিটিটা চলে আসে হচ্ছে ভাই এমন 7.30, এটা আসলে টেন্স টু ইম্পসিবল একটা ভেলোসিটি চলে আসছে, 10⁸8 মিটার পার সেকেন্ড, আলোর গতির থেকেও বেশি, বেশি, যেটা আসলে মানে যেটা পসিবল না, যা আসলে সম্ভব না। এটা তোমাকে লিখতে হবে না, এটা আবার লিখো না, আলোর গতির থেকে বেশি এখন পর্যন্ত কিছু সেরকম আসে নাই, দ্যাটস আমি বলতেছি। তো যা আসলে সম্ভব না এগুলো আবার লিখো না, অ্যান্সার তো তোমার এই পর্যন্তই, তুমি অ্যান্সার এটুকুতে লিখে শেষ করে দিলা। ওকে, যা আসছে সেটা তুমি অ্যান্সার লিখবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন পরমাণু তৃতীয় প্রধান শক্তি স্তর বা এম শেলে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এখানে ব্যাসার্ধ বলে নাই, ব্যাসার্ধ বলা ছাড়াই তোমাকে আসলে গতিবেগ নির্ণয় করতে বলছে। সো আমি যেটা জানি, আমি তোমাকে যদি একবারে ওই জিনিসটুকু বের করে দেখাই, দেখো তো এটা সম্ভব কিনা, এটা তুমি কিন্তু আবার করবা না, জাস্ট আমি তোমাকে বলতেছি আর এন সমান হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই হচ্ছে পাই এম জেড ই স্কোয়ার, হাইড্রোজেন যেহেতু জেডের মানটা 1। এখন আমি বলবো হচ্ছে এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টয়েস পাই। একটা জিনিস মাথায় রেখো, বেগের এই জিনিসটা আসে সব থেকে কম, বাট আমি প্র্যাকটিস করাচ্ছি বেশি, জাস্ট ইন কেস যদি চলে আসে। তাহলে আমরা বলতে পারি আর এর মানটা বসায় দাও ভাই, এম ভি আর এর মানটা বসাও, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন এইচ বাই টয়েস পাই। তাহলে এখান থেকে এনএইচ এনএইচ কাটে, এখানে একটা এনএইচ থাকে মাত্র, হ্যাঁ, পাই কাটে আর এম কাটে, তাহলে আমাদের থাকে কি আসলে ভি বা ভেলোসিটি সমান, আমি যদি এই পাশে নিয়ে যাই, এ পাশে থাকে হচ্ছে জেড ই স্কোয়ার বাই, এটা উপরে চলে গেল, বাই এখানে থাকবে হচ্ছে 2 এপসাইলন নট এন এইচ, আর কিছু থাকে? আর কিচ্ছুই থাকে না, 2 এপসাইলন নট এন এইচ, এই যে আমার এটা চলে আসে। এখন দেখো তো আমি কিন্তু অলরেডি একটা ভেলোসিটি এদিকে বের করছিলাম এটা, তাই না? এখানে আমার ব্যাসার্ধ বলে দিছিল, ওই ব্যাসার্ধটা আসলে পসিবল কিনা বা আদৌ সঠিক কিনা এটা আমরা জানি না যদিও, বাট বলে দিছিল। চলো আমরা দেখি, আমরা যেহেতু আমাকে বলছে এম সেলে আমাদের ভেলোসিটির পরিমাণটা বের করি। তো যদি আমরা এসআই ইউনিটে যেহেতু এই এককটা নিয়েছি, দেখো এসআই ইউনিটে নিয়েছি না, তাহলে এসআই ইউনিটের জন্য আমরা এটা ভি এর সমীকরণটা বের করি, ভি ইজ ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই কত 2 এপসাইলন নট এন এইচ। এখন এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে, জেড যেহেতু হাইড্রোজেন পরমাণু, দ্যাটস ওয়াই 1, এটা হচ্ছে প্রোটন সংখ্যা আসলে, হ্যাঁ। এপসাইলন নটের মানটা আমি প্রথমে বসাই, এপসাইলন নট সমান হচ্ছে 8.854 10⁻12, হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা তুমি হচ্ছে কুলম্বের সূত্র থেকে হয়তো বা জানো, আই হোপ সো, হ্যাঁ, এটা হয়তো বা জানো তুমি এপসাইলন নটের মানটা। তো এপসাইলন নটের যদি ইউনিট বসাইতে চাও বা একক বসাইতে চাও, তখন তোমাকে এটাতে বসাইতে হবে হচ্ছে যদি বসাইতে চাও তাহলে এটা বসাতে পারো তুমি, এটা বসাবা হলো এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এমন, বুঝছো? এটা হচ্ছে একক। কই থেকে বের করলাম? এফ ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই কিউ1 কিউ2 মানে কিউ স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার, এখান থেকে বের করলাম, বুঝছো? তাহলে এপসাইলন নটকে এদিকে দাও, তাহলে ওটা হচ্ছে কুলম্ব স্কোয়ার হয়, নিউটন ইনভার্স 1 হয়, মিটার ইনভার্স 2 হয়। ওকে, তাহলে এবার তুমি মানগুলো একটু বসায় দাও ভাইয়া। 1.6 10⁻19 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে থাকে কত 2 ইন্টু 8.854 10⁻12 ইন্টু 3, যেহেতু এম সেল বলছে না, 3 বা তৃতীয় প্রধান শক্তি স্তর বলে দিছে, ইন্টু 6.626 10⁻34, এই ক্যালকুলেশন, আর তো কিছু নাই। তার মানে উপরে হবে হচ্ছে 1.6
সরি একবারে দাও 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপরে হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে 2 ইন্টু 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 3 ইন্টু 6.626 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে এখানে থাকে হচ্ছে ভাইয়া ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে পাও হচ্ছে 7.27 10 টু দি পাওয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এটা আবার হিউম্যানলি পসিবল, হিউম্যানলি বলতে মানে থিওরিটিক্যালি পসিবল। এখানে যে ক্যালকুলেশনটা করছিলাম সেটা আমি আর একবার করতে চাচ্ছি ইচ্ছা করেই। হ্যাঁ আসলে এখানে হয়ে গেছে বেশি যেটা সেটা হচ্ছে এই যে সেলের দূরত্ব নিউক্লিয়াস থেকে এম সেলের যে দূরত্ব এটা আসলে কাইন্ড অফ ভুল না মানে অপ্রাসঙ্গিক একটা ইনফরমেশন দেওয়া আছে মনে হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এরকমটা হয়েছে। দেখি একটু তারপরে আরেকবার চেক করে নেই। 4 পয়েন্ট এটা বসাইছি, এটা হচ্ছে উপরে -34ও বসাইছি, 31 হ্যাঁ ঠিক আছে। এটা কি 13 বসাইছিল না? 13 ঠিক আছে, যা আসছিল তাই, সমস্যা নেই। সোডিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনের গতি বেগ নির্ণয় করো। জাস্ট যা বলছে তাই। সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরে 3 নম্বর শক্তি স্তরে যেটা আছে এন এর মানটা 3, ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনের 11তম যে ইলেকট্রনটা আছে সেইটার আমাদেরকে গতিবেগটা বের করতে হবে বা গতিবেগ নির্ণয় করে নিয়ে আসতে হবে। চলো এই ম্যাথ যদি আমরা সমাধান করি, এক্স্যাক্ট এই যে আমরা ভেলোসিটি বের করার জন্য যা যা কাজগুলোকে করছি সেম টু সেম আমরা হচ্ছে যে ওই কাজটা এখানে করব। হ্যাঁ তো আমরা যদি এবার এখানে যাই, তৃতীয় শক্তি স্তরে আছে 11তম ইলেকট্রন। সো আমরা যদি বলি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে জেড এর মানটা আসলে কত বলো তো? 11, 11টা না? জেড ইজ ইকুয়ালস টু 11টি, প্রোটন সংখ্যা যেহেতু এটা বসাইতে হবে কিন্তু। তাহলে এবার আমরা বলতেছি সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রন যেটা তৃতীয় শক্তি স্তরে আছে, তাহলে আমরা ভি এর মানটা পাইছি হচ্ছে জেড ই স্কোয়ার বাই 2 এপসাইলন নট NH। ঠিক আছে, তাহলে আমরা জেড বসাই 11 ইন্টু ই স্কোয়ার 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপরে স্কোয়ার বাই 2 ইন্টু 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু এন এর মানটা কততম শক্তি স্তর? তৃতীয়। 3 ইন্টু এইচ এর মানটা কত? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। চলো এটার অ্যান্সারটা বের করি। তাহলে এক্স্যাক্ট এটাতে যদি আমরা অ্যান্সারটা বের করতে চাই, ইন্টু ছিল হচ্ছে জাস্ট 11 উপরে আর নিচে হচ্ছে 2 ইন্টু 8.854 একটা জাস্ট 3 দিয়ে গুণ করলে দিলেই তো হয়েছে 3 ইন্টু তাহলে এটার অ্যান্সারটা থাকে হচ্ছে ভাইয়া 2.67 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এই অ্যান্সারটা থাকে। ডান, বোঝা যাচ্ছে না? ডান। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা অনুযায়ী সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট দিয়ে সবগুলা সাইড নোট দিয়ে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যেগুলো প্রয়োজনীয় দেওয়া সবগুলো দিয়ে দিবা সাইড নোটস। ওকে, ওটা কিন্তু দিতে হয়। ওকে নেক্সট, হাইড্রোজেন পরমাণুর কে শেলে KLMN, কে মানে 1 নম্বর শক্তি স্তর, কে শেলে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগের কত গুণ? মানে কে শেলের যেটা গতিবেগ ভেলোসিটি সেটা তড়িৎচুম্বকীয় যে তরঙ্গের গতিবেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ আবার কোনটা? আবার উল্টাপাল্টা মানে খায়ও না কিন্তু। 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, মানে যেটা আমাদের লাইটের ভেলোসিটি, আলোর বেগ, সেটাই আলোর বেগ যেটা সেটাই কিন্তু, বুঝছো? তো এখানে বলতেছে এটা কত গুণ। চলো আমরা তাহলে প্রথমে কে শেল বা প্রথম শক্তি স্তরের যেটা ভেলোসিটি সেটা বের করি। ভি ইজ ইকুয়ালস টু কত আমাদের বলো তো? আমরা তো বের করলামই, বের করছি না? কি ছিল ভেলোসিটিটা? ছিল হচ্ছে আমাদের জেড ই স্কোয়ার বাই টয়েস 2 এপসাইলন নট NH, এমন ছিল না? এমনই ছিল। সো এটা থেকে যদি আমরা এখন বের করি, জেড মানে 1 ইন্টু ই স্কোয়ার 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপরে স্কোয়ার, এরপরে হচ্ছে 2 ইন্টু 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু এন এর মানটা কততম শক্তি স্তর? 1 ইন্টু 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওকে,
সো এই ক্যালকুলেশন থেকে যদি আমরা বের করি এটা এবার, তাহলে এখান থেকে ধরো আমরা 11টা সরাবো, তারপর এখান থেকে আমরা 3কে সরাবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সঠিক উত্তরটা চলে আসে। আবার এখানে একটা 3 আসে কেন রে? শক্তি স্তর। আচ্ছা, আগের ম্যাথের শক্তি স্তরে কি আমরা মানটা ঠিক দিছিলাম? একটু ঝামেলা হয়েছে তো লাগতেছে, যাচ্ছি থাম। 2.18 যাচ্ছি ওখানে, থামো। 2 × 10⁶ মিটার/সেকেন্ড। ঠিক আছে, এই মান বুঝতেই পারতেছি, মান ঠিক আছে। এইখানে মানটাতে আমার একটু ঝামেলা লাগতেছে। হ্যাঁ, আমি একটু আরেকবার কাইন্ডলি ক্যালকুলেশনটা করে দেখি। উপরে একটা 11 গুণ হবে, উপরে মনে করো ভাই একটা 11 গুণ দিয়ে দিলাম, নিচে হচ্ছে একটা জাস্ট 3 গুণ হবে, তাই না? 3 × 2, এটা হয় হচ্ছে ভাই 8.000 10⁶, 8.00 10⁶ মিটার/সেকেন্ড। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আগের বার ডাবল 3 আমি গুণ করে দিয়েছিলাম ক্যালকুলেটারে, আসলে একটা 3 ছিলই, আবার এগেন 3 দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, বুঝছো আশা করি। এই যে এটা ওই ক্যালকুলেশন তুমি নিজে করে দেখো তোমার মিলে কিনা। মিলবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার নিয়ে কথা নেই, তোমার প্রসেসটা ঠিক হলে হয়েছে, কথা নাই না। ক্যালকুলেশনেও ঠিক করতে হবে তোমার, মানে আমার যদি একটু ক্যালকুলেশনে ভুল হয়ে যায় সেটা বলছি, বয়স হচ্ছে তো, বুঝতেই তো পারতেছো। যাই হোক, এই যে এটা চলে আসছে আমার, এখন বলতেছে এটা আলোর বেগের কত গুণ, তাই না? তড়িৎচম্বকীয় গতিবেগের কত গুণ। চলো আমরা দেখি যে আসলে আমাদের যেটা এই যে ঘূর্ণায়মান কক্ষপথে ইলেকট্রনের যেটা গতিবেগ, তাহলে ইলেকট্রনের গতিবেগ হচ্ছে এটা, আলোর বেগ হচ্ছে এইটা। আমাকে বলেছে ইলেকট্রনের গতিবেগটা কোনো তড়িৎচম্বকীয় তরঙ্গের গতিবেগের কত গুণ। হ্যাঁ, তাহলে আমরাকে বের করতে হবে ইলেকট্রনের গতিবেগ, মানে এইটা সমান হচ্ছে সামথিং ইনটু কত, এটার সাথে গুণ করলে যেন এটা পাই। বিষয়টা এমন, বুঝছো কি বলছি? জিনিসটা হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হলো যে ইলেকট্রনের মানে যে তড়িৎচম্বকীয় তরঙ্গের যে গতিবেগ, এটার সাথে কত গুণ করলে আমি এটা পাবো। তাহলে এটার সাথে ধরে নাও আমি এক্স গুণ করলাম, লেটস সে এটার সাথে এক্স গুণ করলাম, দিয়ে যেন আমি ওই ভ্যালুটা পাই, এই ভ্যালুটা পাই। তাহলে এক্সের মানটা কত হবে? এই ভ্যালু ভাগ এটা না? এক্স্যাক্টলি। তার মানে মানে আমরা এটা লিখবো আসলে যে ইলেকট্রনের গতিবেগ মানে তোমার বাংলাটার সাথে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মেশনটা যেন ঠিক থাকে। হ্যাঁ, তাহলে এটা আমি বলতেছি কত, এটা আমার 2.182 × 10⁶ বাই 3 × 10⁸ গুণ এত কার গুণ? এত হচ্ছে তড়িৎচম্বকীয় তরঙ্গের গুণ। তাহলে এই ক্যালকুলেশনটা কত আসে? এটা তুমি অন বাই দিয়েও দিতে পারো, আবার হচ্ছে যে ডিরেক্টও জাস্ট বসায়ও দিতে পারো। 1.182 10⁶ বাই হচ্ছে 3 × 10⁸। তাহলে এটা আসে হচ্ছে 7.273 10⁻³ গুণ। ওকে, আবার এটাকে যদি জাস্ট ইনভার্স করে দাও তাহলে তোমার কিন্তু ক্যালকুলেশন চলে আসে 137.48। তার মানে তুমি বলতে পারো যে যেটা আমাদের তড়িৎচম্বকীয় যে তরঙ্গের গতিবেগ, তড়িৎচম্বকীয় তরঙ্গের গতিবেগটা হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ মৌলের প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের 137.488 গুণ। যে কোনোটাই তুমি উত্তর হিসেবে বলতে পারো। ক্লিয়ার? বুঝছো আমার পয়েন্টটা আমি কি বলছি? আশা করি বুঝাইতে পারছি। ডান? ওকে। নেক্সট যে কোশ্চেনটা বলতেছে, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করব। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে তা নির্ণয় করব। প্রথমে বেগ নির্ণয় করতে হবে, তারপর কতবার আবর্তন করে সেইটা নির্ণয় করতে হবে। দেখো তো পারা যায় কিনা, একটু ট্রাই করে দেখি আমরা। এই ম্যাথের ভেতরে আমাদের আসলে কি করা লাগবে? ফার্স্টে দেখো, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হবে। মানে আমরা প্রথমে বেগ নির্ণয় করলাম আমাদের ফর্মুলা দ্বারা, তৃতীয় কক্ষপথে যেহেতু, মানে এর মান 3 বসায়। তারপরে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, মানে কাইন্ড অফ আমাদের নিউটা বের করতে হবে বা ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, যদি এটা নিউ বলা যায় না। কতবার আবর্তন করে এটা বের করার জন্য আমাকে তার পরিধিটা বের করতে হবে, কারণ এটা তো পুরাটা ধরো হচ্ছে হাইড্রোজেন পরমাণু যদি এই হয় নিউক্লিয়াস, এটা তো তৃতীয় শক্তি স্তর রাখলাম আমি, হচ্ছে মনে করো এইটা তৃতীয় শক্তি স্তর। এই পয়েন্ট থেকে আবর্তন করে পুনরায় তো ওই পয়েন্টে যাচ্ছে, তাই না?
এই পয়েন্ট থেকে আবর্তন করে পুনরায় তো ওই পয়েন্টেই যাচ্ছে, তাহলে তার টোটাল পরিধিটা ঘুরতে লাগতেছে। আমরা যদি বেগ বের করি, বেগ বের করার পরে বেগটাকে যদি পরিধি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে সেটা পেয়ে যাব। চলো শুরু করি। ফার্স্ট অফ অল, হাইড্রোজেনের আমার তৃতীয় কক্ষপথের বেগ, হাইড্রোজেন পরমাণুর যেটা থার্ড কক্ষপথে বেগ, এইটা যদি আমরা বেগ করি, তৃতীয় কক্ষপথে যে বেগ সেটা বের করব। ওকে, গুড। হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে যদি বেগ বের করতে চাই, কি করতে হবে আমাদেরকে? শুরুতে যেটা ভি বা ভেলোসিটি, সেটা কত? জেড ই স্কোয়ার বাই 2 এপসাইলন নট NH, এটাই তো। তাহলে আমরা যদি তৃতীয় কক্ষপথের কথা বলি, 1 × 1.6 × 10⁻19 দিলাম, তার উপরে হোল স্কোয়ার, বাই 2 × 8.854 10⁻12 বসলো, n মানে 3 ইন্টু h 6.626 10⁻34 বসাইলাম। এবার ক্যালকুলেশন করি। যদি আমরা বলি 1.6 10⁻19 1.6 10⁻19 তার উপরে হোল স্কোয়ার বাই 2 × 8.854 10⁻12 ইন্টু 3 × 6.626 10⁻34, তাহলে এটা থাকে হচ্ছে ভাইয়া 7.273 10⁻5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এখন আমরা যদি বলি তৃতীয় কক্ষপথের, যেটা আমাদের তৃতীয় কক্ষপথের মানে তৃতীয় কক্ষপথের পরিধি ইকুয়ালস টু হচ্ছে 2 পাই আর, আর তো পেয়ে গেছি, ব্যাসার্ধ তো পেয়ে গেছি, তাহলে 2 পাই ইন্টু আর কত 7, আর তো পাই নাই, ওই থাম, আর কই থেকে পাইলাম, আর তো বের করতে হবে। ব্যাসার্ধ তো পাই নাই, ভেলোসিটি পাইছি, হ্যাঁ, কোনো কিছু দেওয়া আছে? আর কোনো কিচ্ছু দেওয়া নাই। তাহলে চলো ভেলোসিটি থেকে আমরা এবার মানে আর বের করি। আর বের করা তো আবার জরুরি। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ 2 পাই আর, পরিধি, আর এর মানটা বের করো এবার। 2 পাই ইন্টু আর কত ছিল বলো তো? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার। 2 মানে পাই কাটলো, এটা জাস্ট এই ইকুয়েশনের জন্যই পাই কাটতেছে। আমি বাদবাকি জিনিসপাতিগুলো বসায় দিই। বাদবাকি জিনিসপাতি যদি তুমি বসায় দাও, কত থাকবে দেখো তো? 2 × এপসাইলন নট, তাই না? তার মানে 8.854 10⁻12। আচ্ছা, আমি ভ্যালুগুলো বসাই। 0.854 10⁻12, নাহলে আবার আল্লাহর বান্দা তোমরা সমস্যা করবা। 3 স্কোয়ার ইন্টু 6.626 10⁻34 তার উপরে হোল স্কোয়ার বাই 9.11 10⁻31 ইন্টু জেড মানে 1 ইন্টু 1.6 এই দুইটা ক্যালকুলেশনকে ভাগ করে দিলেও হইতো আমার, তাই না? হ্যাঁ, তাহলে দেখতাম অনেক কিছু কাটাকাটি গেছে। যাই হোক, ভ্যালু বের করি 1.6 10⁻19 তার উপরে হোল স্কোয়ার, ডান। তাহলে 8.854 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 6.626 10⁻34 তার উপরে স্কোয়ার। ওকে, এরপরে এখানে আছে হচ্ছে 9.11 10⁻31 ইন্টু এটার উপরে স্কোয়ার 1.6 10⁻19 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে মানটা আসে হচ্ছে আমাদের 3.00 10⁻9 মিটার। তাহলে আমরা এবার লিখতে পারি না যে প্রতি সেকেন্ডে আবর্তন করে, কি লিখবো বলো তো? প্রতি সেকেন্ডে আবর্তন করে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা ইজ ইকুয়ালস টু বেগ ভাগ হচ্ছে পরিধি। হ্যাঁ, তাহলে আমরা যদি বেগটাকে নেই, বেগটা কত পাইছি? 7.273 10⁻5 বাই পরিধি কত পাইলাম? 3.00 10⁻9 মিটারে পাইছি, যেহেতু করে দাও ভাগ। তাহলে আমরা যদি ভাগটা করি 7.273 10⁻5 ভাই হচ্ছে আমরা অ্যান্সার বলতে পারি। তাহলে এটা থাকে হচ্ছে 2.424
0.24 ইন্টু 10⁻14 বার, মানে প্রতি সেকেন্ডে সে এতবার করে আবর্তন করতেছে বা ঘুরতেছে। ওরে বাবা রে বাবা, দেখছো এতবার করে, কেমনে পসিবল? বুঝা গেছে? যা উত্তর আসছে সেটাই সঠিক হবে। ক্লিয়ার? যদি তোমার ক্যালকুলেশন সব ঠিক থাকে এখানে। ওকে, তাহলে ওখান থেকে একটা জিনিস শুরু হচ্ছে এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ পরিধিটা বের করার জন্য এখান থেকে শুরু হচ্ছে। তাহলে ডান। বুঝা গেছে না? ডান। এরপরে কক্ষপথের ব্যাসার্ধ, নিউক্লিয়াস হতে ইলেকট্রনের যে দূরত্ব, সেই রিলেটেড জিনিসপাতিগুলোকে আমরা চলো একটু সলভ করি। চলো, শক্তি নির্ণয়, ফোটনের শক্তি নির্ণয়, তারপরে আমাদের কোয়ান্টাম সংখ্যা আর কয়েকটা টপিক আছে আমাদের। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণু ঘূর্ণায়মান ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত ন্যানোমিটার দূরে পরিভ্রমণ করে? স্বাভাবিক অবস্থায় মানে সব ঠিকঠাক আছে, কোনো উত্তেজিত না। হাইড্রোজেন ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত ন্যানোমিটার দূরে, মানে এটা হচ্ছে আর নটের ভ্যালুটা চাইছে আমাদের, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। সিজিএস ইউনিটে বের করো আর যেটাতেই বের করো কক্ষপথের ব্যাসার্ধ, যেটাতেই বের করো না কেন। ধরো আমরা যদি এমকেএস এর কথা চিন্তা করি বা এসআই ইউনিটে যেটা, সেটা কত হচ্ছে আমাদের? আর এন ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার, এমন না? এমন। আর যদি আমরা সিজিএস ইউনিটের কথা চিন্তা করি, আমি ভ্যালু বসাই দিচ্ছি তোমার জন্য, সিজিএস ইউনিটের কথা চিন্তা করি, একটাই করে দেখাই, হ্যাঁ, মানে যেহেতু তোমার মনের মধ্যে খটকা লাগতে পারে। এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপরে 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। জেড আছে নিচে, যদিও হাইড্রোজেনের জন্য জেডটা তেমন আহামরি ম্যান্ডেটরি কিছু না আমাদের। সো এই যে এখানে ছিল, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার বা এম ই স্কোয়ার, একই কথা। সিজিএস ইউনিটের কথাও বের করলাম আর এটার ইউনিটটাও বের করলাম। বুঝছো তো? বুঝছো না? এন স্কোয়ার এইচ স্কোয়ার, আশা করি বুঝছো। ওকে, তো চলো এবার আমি তোমাকে এই ভ্যালুগুলো বসিয়ে দেখাই, অ্যান্সারটা সেমই আসবে। কেমনে? এপসাইলন নট 8.854 10⁻⁻12 এন যেহেতু, তার মানে কি একই স্কোয়ার, ইন্টু 6.626 10⁻34। এসআই ইউনিটের ভ্যালুগুলো তো এগুলো তো তুমি জানো। পাই বসাও, এম 9.1 10⁻31, জেড 1 ইন্টু ই স্কোয়ার 1.6 10⁻19, তার উপরে স্কোয়ার। এটা যদি বসাও তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, এমন আসবে। অর্থাৎ এটা আমি বলতেছি 0.53 ইন্টু 10⁻10 মিটার এমন আসবে, অথবা তুমি বলতে পারো 5.3 ইন্টু 10⁻11 মিটার এমন অ্যান্সার, এমন আসবে। দেখো আমি বসায় দেখাই, 8.854 10⁻12 ইন্টু 6.626 10⁻34 তার উপরে স্কোয়ার বাই পাই ইন্টু 9.11 10⁻31 ইন্টু 6 10⁻19 তার উপরে 1.6 হবে। ক্যালকুলেটারে চাপ দিতেছি, কাজ করতেছে না, ডুপ্লিকেটের একটা লিমিট থাকে। 1.6 10⁻19 তার উপরে হোল স্কোয়ার। ওকে, সো এই যে 5.3 ইন্টু 10⁻11, এটা এমকেএস ইউনিটে আসলো। এখানকার সবগুলো ভ্যালুই তুমি জানতা। এই সিজিএস ইউনিটে কিছু ভ্যালু তুমি জানো না, যেমন এইচ এর মানটা 8 সেকেন্ডে নিতে হবে, 6.626 10⁻27 হবে ভাই। ইআরজি জুলের যেটা সিজিএস ফর্ম, ইআরজি পার সেকেন্ড, এখানে জুল সেকেন্ড ছিল। ওকে, তারপরে এম এর ভ্যালুটা নিতে হবে গ্রামে, 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। ই এর ভ্যালুটা 4.8 10⁻10 ইএসইউ, এই ভ্যালু নিতে হবে। ওকে, তাহলে তুমি যদি এবারে এই জিনিসগুলোকে বসায় দাও এখানে, তাহলে এন এর মান তো 1, তার স্কোয়ার, ইন্টু 6.626 10⁻27, হ্যাঁ, তার উপরে হোল স্কোয়ার। ওকে, বাই 4 পাই স্কোয়ার ইন্টু এম 9.11 10⁻28 ইন্টু ই স্কোয়ার, ই মানে কত? 4.8 10⁻10 তার উপরে হোল স্কোয়ার। এই ক্যালকুলেশন যদি করো এবার কত থাকে দেখাই। তুমি যদি করো 6.626 10⁻27 মানে সিজিএস ইউনিটে না করে করে, আচ্ছা 4 পাই স্কোয়ার 4 ইন্টু পাই ইন্টু স্কোয়ার ইন্টু 9.11 10⁻28 ইন্টু 4.8 10⁻10 তার উপরে স্কোয়ার।
5.29 ইন্টু 10⁻⁹ এবং এটা কিসে আসবে বলো তো? অবশ্যই সেন্টিমিটারে আসবে। 5.29 ভালো করে বুঝো, 5.29 ইন্টু 10⁻, এটা তো -9 কিসে আসছে? সেন্টিমিটারে আসছে। দেখো 5.29 আর 5.3 সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে কি 100 দ্বারা ভাগ, এটাকে 100 দ্বারা ভাগ করলে কত আসবে বলো তো? 5.29 মানে কত? 5.3 বলা যায় না? 5.3 ইন্টু 10⁻, কত হবে? -11 মিটার। আসছে উত্তর? আসবে না, যাবে কই ভাই? কই যাবে? দ্যাটস আমি তোমাকে বলি এমকেএসে করে রাখবা, তোমার 2 ডাবল বেনিফিট পাবা। এটাই চাইছে, গণনা করো। ডান, ক্লিয়ার? তাহলে এই যে সিজিএস আর এমকেএস নিয়ে যারা ব্যাটবাস খাচ্ছিল, একটু প্যারা লাগতেছিল মনে হচ্ছে, তুমি দুই জায়গাতেই পারবা। তুমি যদি ইউনিট কারেক্ট রাখো, ইউনিট ঠিক রাখলে যেটা সূত্র দিয়ে তোমার কাছে সহজ লাগে তুমি করো, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট ম্যাথগুলো কমপ্লিট করি। পরমাণুর ইলেকট্রন যখন এম শেলে অবস্থান করে, নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, তখন তার শক্তির মান বের করতে হবে আমাদেরকে। তো আমরা শক্তির অলরেডি ইকুয়েশন তোমাকে আমরা শক্তির দেখাইছি না? ওই শক্তির ওই ইকুয়েশন থেকেই তুমি জাস্ট ক্যালকুলেশন বা কাজগুলো করবা। এম শেলে বলছে, এম শেলে আমি তোমাকে প্রথমে হচ্ছে যে জিনিসটা দেখায় দেই, এখানে শর্টকাট দিয়েও কাজ করে, কিন্তু এগুলো যদি এমসিকিউ টাইপের জিনিসে আসে তাহলে কিন্তু ডিরেক্ট শর্টকাট মারবা, আর কিচ্ছু না। তো ধরো আমাদের ছিল কোথায়, এখানের ভিতরে যখন আমরা ছিলাম, এটা m e⁴ 8 ε² n² h²। তাহলে আমাদের ছিল হচ্ছে ই বা এনার্জি, সেটা হচ্ছে মাইনাস e⁴ 8 ε0 n² h², n² জেডটাও কিন্তু উপরে, হ্যাঁ জেডটার উপরেও স্কোয়ার আছে, বাট জেডটাও কিন্তু উপরে। থামো আমি তোমাকে জেডটার কাহিনীটা একটু দেখাই। কই গেল কই গেল কই গেল? জেড জেড হোয়ার আর ইউ বাবা? তো m e⁴ যেখানে বলতেছে, এটা কিন্তু জেড সহ e⁴, বুঝছো? তারপরে 8 ε0² n² h², এটা ε0² হবে। এই ক্যালকুলেশনটা অনেকে ভেঙে ভেঙে কিন্তু করতে পারে না, এটা একটা মজাদার জিনিস আছে। ভেঙে ভেঙে কেন করতে পারে না, আমি এটা ভেঙে ভেঙে আজকে তোমাকে করে শিখাই। এখানে কিন্তু যে সঠিক উত্তরটা আসে, এটা তুমি করলে পাবা বা দেখলে বুঝবা যে এখানে যেটা হয় সেটা হচ্ছে z², জেড, আমি তোমাকে এটা পুরোটাই লিখে দিই, m z² e⁴, ওকে, এমনটা হচ্ছে যে যায়। এখন এই ক্যালকুলেশন অনেকে ভেঙে ভেঙে করতে পারে না। তুমি যদি ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরের পাওয়ার 100-এর উপরে নেয় না। তুমি যদি এই ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরের পাওয়ার 100-এর উপরে চলে যায়, দ্যাটস ওয়াই ওর নেয় না। তো তোমাকে এখানে যে ক্যালকুলেশনটা করতে হবে, আমি তোমাকে ক্যালকুলেশনটাই দেখাচ্ছি। এন এর মানটা 1 ধরে, তারপর এন এর মান 3 ধরে নিব। এখানে একটা জিনিস দেখো তো, এই এন আর জেড এই দুইটা ছাড়া বাদ বাকি সবগুলা ভ্যালু ফিক্স না? তাহলে আমরা ওই দুইটাকে ছাড়া বাদ বাকি সবগুলাকে আলাদা করি, তো -m e⁴ হচ্ছে 8 ε0² h² ইন্টু z² পারমাণবিক সংখ্যা যার হবে, আর n², তাইলেই তো হইল। বুঝছো কথাটা? আচ্ছা, এবার আমি যাই তো 9.11 10⁻³ ইন্টু e⁴ 1.6 10⁻⁻19 তার উপরে 4 বাই, এখানে 100 পার হয়ে গেছে, 78 আর 31 পার হয়ে গেছে, বাই 8 ইন্টু ε0² 8.854 10⁻⁻12 -12 তার উপরে স্কোয়ার ইন্টু 8 6.626 10⁻⁻34 তার উপরে স্কোয়ার ইন্টু z² বাই n²। এই ভ্যালুটা আসবে হচ্ছে -2.18 10⁻18 এরকম জুলের কাছাকাছি, যেটা তুমি ইলেকট্রন ভোল্টেও নিতে পারো, তখন হচ্ছে -13.6 হয়। আসলে যাচ্ছি আমি ওই শর্টকাট দিয়েই মানুষজন করে বেসিক্যালি। তো তাহলে এই ক্যালকুলেশনটা দেখো, আমি এখন উপরের দিকে ক্যালকুলেশন করবো, তুমি ক্যালকুলেটারে সবগুলো একবারে টিপবা, তোমাকে হচ্ছে 0 দিবে উত্তর। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পাওয়ারের সাথে পাওয়ার ক্যালকুলেশন করবো। পাওয়ারগুলোকে যখন ভাঙবো, এই যে দেখো 9.11 ইন্টু এইটা টু দি পাওয়ার 4 মানে কি বলো তো ভাইয়া? এটা টু দি পাওয়ার 4, আচ্ছা আমি যাই 10⁻31 ইন্টু এই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে, যেহেতু দেখো আমরা এরকম জানি না, এ বি টু দি পাওয়ার এম মানে কি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ওই ক্যালকুলেশন আমরা ভাঙবো। তাহলে আমরা বলতে পারি 1.6 টু দি পাওয়ার 4, 1.6 টু দি পাওয়ার 4 সমান থাকে কত? 6.5536, ওকে, ইন্টু
মাইনাস কি বলে যে এই যে -10⁻⁻19⁴, তাহলে 19 গুণ যদি 4 দাও তাহলে হয় হচ্ছে -76, তার মানে হয় 10⁻⁻76। এই ক্যালকুলেশনটা যদি তুমি ডিরেক্ট করো এটা থাকে, তুমি যদি এটা ক্যালকুলেটরও দাও তাও সমস্যা নাই। দেখো আমি করে দিই, 1.6 10⁻⁻19 তার উপরে 2⁴, দেখছো 6.5536 × 10⁻⁻76। ওকে, বাই নিচে আমাদের ক্যালকুলেশনটা আবার ভাঙতে হবে, 8 থাকুক সমস্যা নাই। তারপরে এখানে তুমি যদি এটার ক্যালকুলেশন করো, আমি যদি একবার এটাকে করি তাহলে থাকে হচ্ছে 8.854 10⁻⁻12 এত, তার উপরে যদি স্কোয়ার করি তাহলে থাকে হচ্ছে ভাইয়া 7.84 10⁻⁻23 ইন্টু, এরপরে এটাকে করবো আমরা 6.626 10⁻⁻34, এটাকে যদি স্কোয়ার করো তাহলে থাকে হচ্ছে 4.39 10⁻⁻67। এবার আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে পাওয়ারগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করো। পাওয়ার এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর বাদ বাকিগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করো। ইন্টু আবার কে ছিল, এই যে z²/n², এই কিন্তু আছে। পাওয়ারগুলোকে যদি আলাদা করে ক্যালকুলেশন করো তার উপরে তাহলে কে থাকে 9.11 ইন্টু এটার সাথে গুণ করবো আমরা, চলো এটাকে গুণ করে ফেলি। 9.11 10 ইন্টু 6.5536, এখানে এক দেই, তার মানে এখানে থাকে হচ্ছে 59.7070 ইন্টু এই যে 31 আর 76 কত হয় 107 10⁻⁻107, এটাই তোমার ক্যালকুলেটরে নিতে পারে না, বাই 8 ইন্টু 7.84, 8 ইন্টু 7.84 ইন্টু 4.39, তাহলে এখানে থাকে হচ্ছে ভাই 275.34 ইন্টু 10⁻⁻ কত থাকে, এটা গুণ যোগ করলে 23 প্লাস হচ্ছে 67 90 10⁻⁻90। এবার আমরা এই ক্যালকুলেশনটুকু আলাদা করব, এখানে ক্যালকুলেশনটুকু আলাদা করে ফেলবো। তাহলে আমরা যদি বলি 59.7 ভাগ হচ্ছে 275.34, তাহলে এখানে থাকে হচ্ছে ভাইয়া 0.2168, ওই যে যেটা বললাম, ইন্টু এখানের ক্যালকুলেশন কত থাকবে 107, আর এটা উপরে উঠলে তো প্লাস 90 হয়ে যায়, তাই না? তাহলে 107 মাইনাস 90, তার মানে এখানে থাকে হচ্ছে ভাইয়া 10⁻⁻17, তার মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি 2.168 10⁻⁻18, এটা হচ্ছে জুল ইন্টু z²/n²। এখন এই যে এটা হয়ে গেছে তোমার এন-তম শক্তি স্তরের যার জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে কোনো একটার শক্তির পরিমাণ। এখন তোমাকে যেহেতু এটা বলছে তাহলে এই ক্যালকুলেশনে সবকিছু ঠিক থাকবে। পরমাণু ইলেকট্রনটি যখন এম সেলে, এম মানে হচ্ছে এন এর মানটা কত বলো তো 3 না, বাদ বাকি শব্দ ঠিক আছে। তাহলে ই এর মানটা যদি তুমি বের করো, এখানে কিন্তু একটা মাইনাস ছিল সামনে, হ্যাঁ ওটা আবার প্লাস হয়ে যায়নি, মাথায় রেখো, মাইনাস ছিল। তাহলে তুমি এখানে কি বের করবা, -2.168, এটা যদিও 2.18 হইতো আসলে, সবগুলা মানে দশমিকের পরের ভ্যালুগুলো নিলে, আমরা তো সবগুলা দশমিকের পরের ভ্যালু নিতে পারি নাই, সো এটা হচ্ছে উপরে 1² বাই নিচে হচ্ছে 3² এমন। তাহলে এই ক্যালকুলেশনটাতে থাকে কত, থাকে হচ্ছে 2.168 বাই হচ্ছে ভাইয়া 9, আর উপরে হচ্ছে গুণ ছিল কত -18, উপরে গুণ ছিল হচ্ছে ভাইয়া -18, সো 18টাকে গুণ করতে হবে, এখানে তো ছিল এখানে 10⁻⁻18 ইন্টু এত, তাহলে এটাতে উত্তর থাকে হচ্ছে আমার 2.41 ইন্টু 10⁻⁻19, হ্যাঁ কত জুল। এটাই তার এখানকার প্রথম কক্ষপথের শক্তির মান বের করো, যে শক্তি দিয়ে পরিক্রমণ করে সেটা হচ্ছে এমন। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি, এবং এই যে ভাঙা করে এসে যে উত্তরটা বের করা সেটাও নিশ্চয়ই বুঝাইতে পারছি। ওকে, এই সমীকরণটা এনার্জির সেটা মাথায় রেখো, তাইলে হয়েছে। এবার তরঙ্গ দৈর্ঘ্য, ফোটনের শক্তি নির্ণয়, এগুলা কাইন্ড অফ কিছুটা মানে ইজি হবে। তুমি দেখো এখানে কি বুঝাচ্ছে, এইচ পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি অসীম থেকে সর্বনিম্ন শক্তি স্তরে ধাপান্তর হলে, সর্বনিম্ন মানে কি 1 নম্বর শক্তি স্তরে আসছে, মানে আমাদের যেটা প্রথম ধাপান্তর হইলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবো আমরা। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করবো কি, অসীমে ছিল তাহলে ওখান থেকে যে শক্তি বাই হচ্ছে E1-এ আসছে সেখানকার যে শক্তি। আমরা যে এর যে সমীকরণটা জানি,
আমরা যে ই এর যে সমীকরণটা জানি, মনে করে নাও, সিম্পলি চিন্তা করো যে আমাদের ই এন এর ভ্যালুটা কত, মাইনাস এম জেড ই টু দি পাওয়ার 4 বাই, এমন না, 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার আমি দিলাম ইচ্ছা করে, 1/n স্কোয়ার এন এর জন্য। এটা যদি n1 হয় তাহলে n1 হবে, n2 হলে n2 হবে, এমন নিশ্চয়ই, তাই না? ওকে, তো আমাদের বলতেছে যে অসীম থেকে সে এখানে আসছে, অসীম থেকে। তা আমাদের অবশ্যই সবসময় অসীম থেকে, যেহেতু ইয়নে মানে যেখান থেকে আসছে সবসময় ফাইনাল স্তর মাইনাস ইনিশিয়াল অবস্থা হয়, তার মানে আমরা বলবো হচ্ছে E1 মাইনাস EF, অসীম, অসীম থেকেও আসতেছে। এটা হচ্ছে আমাদের সেই শক্তির পার্থক্য। তাহলে আমরা একবার এন এর ভ্যালুটা 1 বসাবো, যেহেতু সে প্রথম শক্তি স্তরে আছে, সর্বনিম্ন শক্তি স্তর, আর একবার হচ্ছে কি বসাবো, অসীম দূরত্বেরটা বসাবো। তো অসীম দূরত্বেরটা যদি তুমি বসাও, তারপরে দুইটাকে মাইনাস করে দিবা। অসীম দূরত্বেরটা যদি তুমি বসাও তাহলে 1/এপসাইলন মানে কত হয় আসলে বলো তো? 0 হয় না? 0 হয় তো। তার মানে তো অসীম থেকে যখন আসছে তখন তো তার শক্তিটা মানে 1/এপসাইলন মানে 1 যেটা ই ইনফিনিটি এর ভ্যালুর জন্য যে 0, এটা তো 0ই আসবে। তাহলে আমাদের শক্তির আলটিমেট সম্পর্কটা কেমন আসতেছে, ইজ ইকুয়ালস টু, দেখো জাস্ট এরকমই আসবে, মাইনাস এম জেড ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। লেটস সে এটা ধরে নাও শক্তির পার্থক্যের জন্য। এটা কিন্তু আমরা হচ্ছে যে রিডবার্গ সমীকরণ বসাই নাই, যে আর এইচ সমান হচ্ছে মানে নিউবার সমান আর এইচ, ওই সমীকরণ বসাই নাই। তো এইখানকার এই ক্যালকুলেশনের ভ্যালুটুকু কি আমরা জানি না? অলরেডি ক্যালকুলেশনটুকু করলাম না? এবং এখানে যদি আমরা 1 বসাই তাহলে সেটা কত ছিল, -2.18 10 টু দি পাওয়ার -18, এমন একটা জিনিস ছিল। ইন্টু এখানকার ভ্যালু কত বলো তো, 1/1 স্কোয়ার মাইনাস 1/0 তার উপরে স্কোয়ার, 1/0 আবার বলি 1/ইনফিনিট তার উপরে স্কোয়ার। 1/ইনফিনিট মানে কত ভাই, টোটালটুকু হয়ে যায় হচ্ছে যে 0। তাহলে জাস্ট এটার সাথে এটার গুণফল, তার মানে কত, -2.18 10 টু দি পাওয়ার -18 জুল। আমি এখানে কিন্তু ইচ্ছা করে 180 লিখতেছি, কারণ আমরা 16 পাইছিলাম ক্যালকুলেশন করে, কারণ আমি সবগুলা আসলে ভ্যালু নিই নাই বা বসাইতে পারি নাই, দ্যাটস ওয়াই। ক্লিয়ার? না হলে কিন্তু ঠিকই 180 তুমি মানে 180 পাইতা সবগুলা, ওই ক্যালকুলেটারে যে দশমিকের পরের ভ্যালুগুলো, সেটার কথা বলতেছি। তো আশা করি বুঝাইতে পারছি। ডান? ওকে, এরপরে সেম এখানে দেখো একটা শক্তির পার্থক্য দিয়ে দিছে, তারপরে আমাকে এখান থেকে ম্যাথ করতে বলছে। চলো এই ম্যাথটা করে দেখি। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরের ও তৃতীয় শক্তি স্তরের বোর কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত এবং এত। ইআরজি কিন্তু দিছে, ইআরজি জুলে দেয় নাই। ইলেকট্রনটি যখন শক্তি বিকিরণ করে তৃতীয় কক্ষপথে থেকে দ্বিতীয় কক্ষপথে লাফিয়ে পড়ে, তখন বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। শক্তির তরঙ্গ দৈর্ঘ্য আমাকে চাইছে বের করতে হবে। কোনো সমস্যা নাই, আর যে দেয়া আছে না, চলো আমরা আজ থেকেই কনভার্ট করি। ইস্যু কি? কোনোতে ইস্যু নাই। বলতেছে দ্বিতীয় আর তৃতীয়, আমাকে বললো যে তৃতীয় কক্ষপথ থেকে সে দ্বিতীয় কক্ষপথে আসছে, তার মানে ডেল অফ ই এর ভ্যালুটা কত হবে বলো তো? তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয়তে আসছে 2 মাইনাস হচ্ছে E3। সবসময় ফাইনাল অবস্থা মাইনাস ইনিশিয়াল অবস্থা করতে হয়। যদি তুমি করো তাহলে এখানকার ভ্যালুটা কত আসবে? হাইড্রোজেন পরমাণুর শক্তি দেওয়া আছে আর যে, তুমি চাইলে এটাকে জুলে কনভার্ট করতে পারো, আর যে দিলে সিজিএস ইউনিটি সবগুলা করতে হবে। ইটস টোটালি আপ টু ইউ। চলো আমি আর যা আছে আর দিয়েই কমপ্লিট করে দেখাই তোমাকে। ওকে, তো আমাকে শক্তির পার্থক্য বলে দিয়েছে। শক্তির পার্থক্য এখানে কত? দ্বিতীয় কক্ষপথেরটা আগে দিতে হবে না? দ্বিতীয় কক্ষপথেরটা বসাতে হবে আগে। কত হচ্ছে? -5, হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথেরটা আগে বসাবো আমরা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি -5.475 10 টু দি পাওয়ার -12, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ভাই, তাহলে সেটা কত হচ্ছে? 2.465 10 টু দি পাওয়ার -12, এমন। হ্যাঁ, এবার যদি ই এর মানটা আমরা বসাই, এখানে তো অলরেডি এই জিনিসই বুঝাচ্ছে যে আমরা দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথেরটাকে বাদ দিচ্ছি, ফাইনাল অবস্থায় আসলো, তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাফিয়ে পড়ছে, তখন বিকৃত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়টা করতে হবে আমাদেরকে। ওকে, দ্বিতীয়তে আসছে দ্বিতীয় মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তরের ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এইখানকার যে ক্যালকুলেশনের ভ্যালুটা, এটা কত থাকে চলো দেখে ফেলি। জাস্ট এই দুইটা তো মাইনাস করলেই হয়েছে। -5.475 প্লাস হচ্ছে 2.465, তাহলে এই ভ্যালুটা থাকে হচ্ছে -2.71 10 টু দি পাওয়ার -12। ওকে, এই ভ্যালু ই এর মানটা কত বলতে পারো? এইচ নিউ।
আমাকে তো এইচ সি বাই ল্যামডা এমনও বলা যায়, যায় না? তাহলে আমরা যদি এবার এইচ সি এর ভ্যালুটা দ্বারা জাস্ট এটাকে ভাগ করে দিই, তাহলে ল্যামডার মানটা 1/λ, দেখো 1/λ ইজ ইকুয়ালস টু, এখানে যেটা ভ্যালু আছে 2.71 10⁻12 বাই হচ্ছে ল্যামডার ভ্যালুটা দিয়ে কি বোঝাচ্ছে, ল্যামডার ভ্যালুটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দেখো এখানে আমি 6.626 10⁻27 বসাবো, 34 বসাতে পারবো না কারণ আমি সিজিএস ইউনিটেই নিছি, আর যে নিলাম, ইন্টু সি এর মানটা কত 3 × 10⁻10 বসাতে হবে। কেন বললো যে আবার 10⁻10 বসালেন ভাই, 10⁻8 হবে, 10⁻8 হচ্ছে মিটার পার সেকেন্ড, আমাকে তো সেন্টিমিটার পার সেকেন্ড নিতে হবে, সেন্টিমিটার নিলে 10⁻10 হয়ে যায়। ওকে, এরপরে এই ভ্যালুটাকে উল্টায় দিতে হবে, তাহলে তো আমি ল্যামডার মানটা পাবো। তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু এটুকুর ইনভার্স, তাই না? তাহলে এখানে যে ভ্যালুটা পাই সেটা আগে বের করি, এখন 1/λ রাখো, নাহলে আবার তুমি পরে ঝামেলা পাকাতে পারো নিজেই। 1/λ ইজ ইকুয়ালস টু কত, -2.71, মাইনাস প্লাসটা দিয়ে তোমার শক্তির যে শোষণ বা বিকিরণ এই জিনিস বোঝাচ্ছে, এটা নিয়ে চিন্তিত হয়েও না। -27 ইন্টু 3 × 10⁻8, সরি 10, তাহলে এটা থাকে হচ্ছে ভাইয়া ঠিক লিখছি 7 × 10⁻12, ওকে, আর এখানে হচ্ছে 7 10, ওকে, তাহলে এটা হচ্ছে -13.633.162 এমন, হ্যাঁ, মিটার ইনভার্স, সরি সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার নিতে চাই, এটাকে জাস্ট ইনভার্স করে দাও, তাহলে থাকে হচ্ছে ভাইয়া ল্যামডার মানটা যেটা থাকে সেটা হচ্ছে 7.33 -7.33 × 10⁻5, বুঝছো, 5 সেন্টিমিটার। এটাকে যদি তুমি মিটারে নাও তাহলে হবে হচ্ছে 7.33 10⁻7 মিটার। যদি এটাকে ন্যানোমিটারে নাও তাহলে এটাকে 10⁻9 দ্বারা গুণ করে দিলে থাকে হচ্ছে 733 ন্যানোমিটার। এটাই হচ্ছে তোমার সেই রাইট অ্যান্সারটা, বুঝছো? এখন তুমি যে প্লাস মাইনাস নিয়ে ঝামেলা বা চিন্তা করো না, প্লাস মাইনাস দিয়ে জাস্ট বুঝাচ্ছে যে এটা শক্তি বিকিরণ হয়েছে নাকি শোষণ হয়েছে। সঠিক উত্তর এটাই। তুমি এখানে যদি উল্টাও করো তাও তোমার রাইট অ্যান্সার এটাই আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট, কপার 2+ আয়নের শিখা পরীক্ষায় নির্গত নীল তরঙ্গ দৈর্ঘ্য 440 ন্যানোমিটার, এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি গণনা করো। এই আলোক রশ্মির আমাকে একটা ফোটনের শক্তি গণনা করতে হবে। চলো শক্তি গণনা করার চেষ্টা করে দেখি। এখানে যখন তরঙ্গ দৈর্ঘ্য আসছে 440 ন্যানোমিটারের, তখন ওইখান মানে 440 ন্যানোমিটারটা আসছে, ওখান থেকে যদি আমরা হচ্ছে তার শক্তিটা বের করি, সেটা আমাদের 1 মোল বা কয়টা ফোটন আছে সেখানে বলো তো, 6.02 × 10⁻23 এতগুলা ফোটন আছে, সেইটার শক্তি আসবে। আমাদের এতগুলা শক্তি যদি অত হয়, একটা শক্তি কত হবে জাস্ট সেটা দ্বারা ভাগ করে দিলেই উত্তরটা শেষ। ঠিক আছে? তাহলে তুমি একটি ফোটনের শক্তি যখন গণনা করবা, কিভাবে করবা চলো দেখি। যদি আমরা যাই প্রথমে ই ইজ ইকুয়ালস টু, ভালো করে দেখো, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, তার মানে এটা কত, এইচ সি বাই ল্যামডা। ল্যামডার মান দেওয়া আছে, ই এর ভ্যালুটা বের করতে হবে, তো মিটারে নেই যেন আমাদের হিসাব নিকাশগুলো সবগুলো সিম্পল হয় বা সহজ হয়। 6.626 10⁻34 ইন্টু সি, সি এর মানটা কত, সি হচ্ছে আমাদের 3 × 10⁻8, তারপরে হচ্ছে ল্যামডা, ল্যামডার মানটা কত 440 ইন্টু 10⁻9। তাহলে এখান থেকে আমি কিন্তু ইয়ের ভ্যালুটা পাবো, বের করো দেখি ইয়ের ভ্যালুটা। ততক্ষণ আমি কাজটা সারি। পাল্লা এটার ক্যালকুলেশন তাহলে কীভাবে করতে হবে? সো সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ক্যালকুলেশনটুকু যদি আমরা জাস্ট কমপ্লিট করে ফেলি, হ্যাঁ, ন্যানোমিটার পর্যন্ত, তাহলে তুমি যেটা পাও সেটাই হচ্ছে আসলে ফোটনের শক্তি। এখানে যেহেতু একটি ফোটনের কথা উল্লেখ করছে, দ্যাটস ওয়াই এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করা বেটার, বাট কোথাওই আসলে করতেছে না, অনেক জায়গাতে অনেক কিছু কনসার্ন না নিয়েই করতেছে। তো কারেক্টটাই তুমি কইরো, বাট যেহেতু এখানে করছে এটা রেখে রেখে দিতে পারো এমনি। সো এখানে হচ্ছে 6.626 10⁻34 ইন্টু 3 × 10⁻8 বাই হচ্ছে 440 10⁻9 ক্যালকুলেশন 4.517 ইন্টু 10⁻19 10⁻19 জুল। ক্লিয়ার? তো তাহলে এটাই হচ্ছে আমাদের সেই রাইট অ্যান্সারটা, ফোটনের শক্তি।
নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি পরমাণু দুটি শক্তি স্তরের পার্থক্যটাই দেওয়া আছে, আর যে দেওয়া আছে, যদিও তুমি চাইলে এটাকে জুলে নিতে পারো, দিয়ে জুল ক্যালকুলেশন করতে পারো এমকেএস, অথবা আর্জ আছে আর্জ দিয়ে কমপ্লিট করতে পারো। উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন পতন ঘটলে বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক কত হবে? ই ইকুয়ালস টু, আমরা জানি ডেল অফ ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এটা হচ্ছে আসলে E2 মাইনাস E1 এমনটা বোঝায়। ওকে, যদি এটা E1 মাইনাস E2 হবে, যেহেতু এখানে আইসা পড়ছে বিকিরিত, যেহেতু মানে নিম্নতর শক্তি স্তরে যেহেতু পড়ছে, দ্যাটস আমি বুঝাইছি। এইচ নিউ মানে হচ্ছে HC বাই ল্যামডা, সরি আমার তো ল্যামডা পর্যন্ত যাওয়াই লাগবে না। এইচ নিউ মানে হচ্ছে জাস্ট আমাদেরকে নিউ এর মানটাই বের করতে হবে। নিউ ইজ ইকুয়ালস টু ডেল ই, কত ভাইয়া? 35.64 10⁻13 বাই কত সেটা? এইচ এর মানটা হচ্ছে 6.624 10⁻27। এই ক্যালকুলেশন করলেই হয়ে গেল। এটা হার্জ সেকেন্ড এককেই আসবে, এখানে কোনো সমস্যা নাই। 35.64 10⁻13 বাই হচ্ছে 6.624 10⁻27, তাহলে এই ক্যালকুলেশন থাকে 9.91 10⁻14 হার্জ। ডান, অ্যান্সার। বুঝছো? শেষ। এবার আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কিছু জিনিসপত্রের ভিতরে যেতে হবে। চলো দেখি আমরা কমপ্লিট করি। কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে যে ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা দিয়ে জিনিসপত্রগুলো আসে, বিভিন্ন উপশক্তি স্তর এবং তার ইলেকট্রনের সংখ্যা। ফার্স্ট অফ অল, যে শক্তি স্তরগুলো সম্ভব না সেটা নিয়ে একটা কিছু আলোচনা করব আমরা। আউকবাউন্ড নীতি প্রয়োগ করে দেখাও যে নিচের অরবিটালগুলো সম্ভব কি না। 1p 5f 2f 2d 4 2p 3f 5d। আমি দুইটা করে দেখাই, তারপরে তুমি আশা করি বুঝতে পারবা বাকিগুলোর জিনিসপত্র। তো আমরা আউকবাউন্ড নীতি থেকে জানি প্রধান শক্তি স্তর, প্রধান যে জিনিসটা তোমাকে লিখতে হবে, প্রধান শক্তি স্তর এর n, প্রধান শক্তি স্তর n এর যে কোনো মানের জন্য প্রধান শক্তি স্তর n এর যে কোনো মানের জন্য L বা সহকারী শক্তি স্তরের মান হয়, বা আমাদের যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটার মান হয় কত বলো তো? 0 থেকে n-1 অবধি, তাই না? n-1 অবধি। এখন কিছু কিছু বেসিক জিনিসে বলতে আমরা জানি দিয়ে তুমি প্রথমে ওই কথাগুলো লিখে ফেলবা। আমরা জানি L ইকুয়ালস টু 0 হলে তা S, L ইকুয়ালস টু 1 হলে তা P, L ইকুয়ালস টু 2 হলে তা D, L ইকুয়ালস টু 3 হলে তা F। যেহেতু আমরা এ পর্যন্ত জানি, তাহলে এইবার তুমি একটা জিনিস দেখো, আমরা যদি এবার কল্পনা করি 1p কেন সম্ভব না, কেন পসিবল না? সো এখানে n এর মানটা কত? n এর মান হচ্ছে 1, অতএব l এর মান হবে 0 থেকে 1 - 1 অবধি, 1 - 1 অবধি। তো 0 থেকে যদি 1 - 1 অবধি আমরা মান নিয়ে যাই, তাহলে বলো তো এখানে 0 থেকে 1 - 1 অবধি নিয়ে গেলে আমরা কি পারবো এটাতে? 0 থেকে 1 - 1 অবধি অনপি হবে না। তাহলে এখানে তো শুধুই 0 পাই, এটার আন্ডারে শুধুই 0 পাই, তার মানে এটা পসিবল না। তাহলে এটা পসিবল না। এবার দেখো 5f, এটা কি পসিবল নাকি পসিবল না? অবশ্যই পসিবল। এখানে 5 এর জন্য n এর মান হচ্ছে ভাই 5, তাহলে l এর মানটা কত হবে? l এর মানগুলো হবে হচ্ছে 0, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে 3 মান পাইলেই তো তুমি পাও হচ্ছে কি f। 3 মান পাইলেই পাও না f? 3 মান পাইলেই তো f পেয়ে যাও, তার মানে এটা পসিবল। যারা পসিবল না তাদেরকে আমরা রেড মার্ক করে দিই। তুমি একই রকম ব্যাখ্যা দিয়ে 2f দেখবা, এটা পসিবল না। 2d পসিবল না, 1p পসিবল না, 5d পসিবল, 3f পসিবল না, 2p পসিবল। তোমরা রেড মার্ক করা যেই দেখতেছো এ কয়টা 1 2 3 4 4টা পসিবল না, বাকিগুলা পসিবল। ওকে, নেক্সট কোশ্চেন। পরমাণু তৃতীয় শক্তি স্তরের মান হিসাব করে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এটা নির্ণয় করার জন্য তোমাকে একটু একটা ছক কমপ্লিট করতে হবে। আসলে তৃতীয় শক্তি স্তর না, তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য প্রথমে তুমি দাও n এর মান দাও। এখানে n এর মান এটা হইলে n এর মান যখন এটা হবে তখন l এর মানগুলা কি কি হবে সেটা তোমাকে একটু বুঝতে হবে। n এর মান যদি এটা হয়
তাহলে এখানে এল এর মান আসবে হচ্ছে, এল এর মান আসবে কত সেটা, এম এর মান আসবে কত সেটা তোমাকে দিতে হবে, তারপরে তুমি মানে ইলেকট্রন সংখ্যা তারপরে বসাই দিবা, তাইলে হয়েছে। এন এর মানটা কত, আগে আমরা এখানে একটা মার্ক করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানে দাও এবার এন এর মান, এন, এল, এম এর মান। এন এর মানটা হচ্ছে 3 বলছে, তাহলে এল এর মান হবে হচ্ছে কত ভাই, 0 1 2। 0 যখন, তখন এম এর মানটা 0, 1 যখন, তখন এল এর মানটা হচ্ছে -1 0 1, যখন 2 তখন এল এর এই এল মানটা কত, -2 -1 0 1 2। এ কয়টা না, এ কয়টাই তো আশা করি। এই কয়টাই তো আশা করি। তাহলে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে যে আমাদের ডাবল। এখানে দেখো তো অরবিটাল সংখ্যা কয়টা, 2টা, তার মানে ইলেকট্রন সংখ্যা যদি চিন্তা করো, তাহলে এখানে একটা অরবিটালের জন্য ইলেকট্রন সংখ্যা কয়টা বাবা, 2টা। এখানে 3টা অরবিটাল, মানে 3 গুণ 2 কয়টা হচ্ছে, 6টা। এখানে টোটাল 5টা অরবিটাল, তাহলে 5 গুণ 2, তার মানে কয়টা ইলেকট্রন হবে, 10টি। তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা যদি এবার তুমি কাউন্ট করো, এই যে 5 এটা, তাহলে টোটাল মোট ইলেকট্রন কত পাও, মোট ইলেকট্রন বা সর্বোচ্চ ইলেকট্রন যাই বলো না কেন, সেটা হচ্ছে 2 + 6 + 10, হুইচ মিনস 18টি। 3 নম্বর শক্তি স্তরে 18টা ইলেকট্রন পাওয়া যায়। এছাড়া এন এর মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন নির্ণয়ের আরেকটা ফর্মুলা বলো তো, টয়েস এন স্কোয়ার, মানে হচ্ছে 2 × 3 স্কোয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি 18। ডান। নেক্সট কোশ্চেনে যদি যাই, ছকের মাধ্যমে দেখাও যে 4f উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। 4f উপশক্তি স্তরে যদি আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখাই, বলে দিছে 4f, তাহলে আমাদের এটাতে এত বেশি লাগবে না। এখানে এন এর মান এটা, এল এর মান হচ্ছে ভাই এইটা, যেহেতু এফ তার মানে ফিক্সড। এবার এম এর মান সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তারপরে আমরা ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে দিব, তাইলেই তো হয়ে গেল। এন, এল, এম, ইলেকট্রন সংখ্যা। তুমি দেখো, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনটা করি, এন এর মান কত ভাই 4, এফ এর মানটা কত 3। এফ এর মান যদি 3 হয়, মানে 4 এর আন্ডারে এফ এর মান একটাই পাচ্ছি আমরা, কেন, কারণ এটা এফ, 4f বলেই দিছে। তাহলে 4f এর মধ্যেকার ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করি, তাহলে এটা পাই হচ্ছে -3 -2 -1 0 1 2 3। তার মানে এখানে জয়টা অরবিটাল তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন পাবো আমরা, তাই না? বা তুমি বলতে পারো স্পিন, এটার জন্য পাবো আমরা +-½ এটার জন্য +-½ যতগুলা স্পিন ততগুলা ইলেকট্রন। তো এখানে যতগুলা এম তার ডাবল সংখ্যক ইলেকট্রন পাবো আমরা। ইলেকট্রন আছে কয়টা এখানে, 7টা না? তাহলে 7 × 2 হুইচ মিনস 14টি ইলেকট্রন। তাহলে 4f এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারে কয়টা, 14টি। ডান, এটাই ব্যাখ্যা করতে হয়তো। ক্লিয়ার? এরপরে চলো আমরা বর্ণালী সংক্রান্ত জিনিসপাতিগুলোকে একটু সলভ করি। চলো দেখি এখানকার কিছু প্রবলেম আমরা রিজলভ করতে পারি কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে আয়নীকরণ শক্তি বের করার, আমরা সেখানে যাব। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফিয়ে পড়লো। সৃষ্ট বর্ণালীর আলোক রেখার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার এককে প্রকাশ করো। কোথা থেকে কোথায় আসছে, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফিয়ে পড়ছে। তো আমরা যেটা জানি সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, আমরা যদি একেবারে লিখি নিউ বার, প্রথম সূত্র যেটা রিডবার্গ ইজ ইকুয়ালস রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1² - 1/n2²। এটা যেখানে আসছে, যেখান থেকে আসছে, তাহলে এটা হচ্ছে নিউ বার বা বলতে পারো 1/λ। রিডবার্গ ধ্রুবকের মান কত, 109678 সেন্টিমিটার ইনভার্স। আমরা ডিরেক্ট এটা দিয়ে ক্যালকুলেশন করব। তুমি একক লিখতেই হবে এমনটা জরুরি না। কোথা থেকে আসছে, কোথায়, প্রথম কক্ষপথে আসছে, 3 নাম্বার থেকে এসে লাফায় পড়ছে। ওকে, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্সে আসবে। এখনো স্টিল বা বলতে পারো বা, তারপরে 1/λ। এই ক্যালকুলেশনে যত হয় সেটাকে করবা 109678 ইন্টু 1 - 1/9। তাহলে এই ক্যালকুলেশন থেকে এত, এটাকে যদি ইনভার্স করে দাও, তাহলে এটা ছিল 8777424 বাই 9। এটাকে যদি ইনভার্স করে দিই, তাহলে ল্যামডার মানটা হচ্ছে, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স আছে, ইনভার্স করে দাও, তাহলে থাকে হচ্ছে ভাইয়া 1.025 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নাও তাহলে -7,
যদি ন্যানোমিটারে নাও, একবারে ন্যানোমিটার নিয়ে নিই আমরা, তাহলে -7 পরে এখানে যাবে হচ্ছে 102.5 ন্যানোমিটার। অ্যান্সার শেষ। বুঝছো? আমরা জানি এই সমীকরণ দিয়ে তুমি ক্যালকুলেশন করে ফেলবা। এখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু ইনটু জেড স্কোয়ার হয়, বুঝছো? জেড স্কোয়ার হয়, জেড স্কোয়ারটাকে উপেক্ষা করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, বাট যখনই এটার জন্য উপেক্ষা করতে পারো, হাইড্রোজেনের জন্য জেড এর মান যেহেতু 1, বাট জাস্ট ইন কেস যদি হাইড্রোজেনের বদলে এরা চলে আসে, লেটস সে হিলিয়াম প্লাস, এটা হাইড্রোজেন সদৃশ পরমাণু বুঝলাম আমি, কিন্তু স্টিল এখানে তো পারমাণবিক সংখ্যা 2, এটাকে কাউন্টে করতে হবে। আয়রনের ইলেকট্রনটি ও সেল থেকে, এটা কিন্তু ও আমাদের ছিল না, কে এল এম এন ও, তার মানে ও নাম্বার সেল মানে কত ভাই? 5 নাম্বার। এন 5 থেকে কোথায় আসছে? এম এ আসছে, মানে এন 3-এ আসতেছে। তাহলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এই প্রক্রিয়ায় বিকিরিত আলোর বর্ণ ও সিরিজ নির্ধারণ করো। মানে সিরিজ বলতে সেটা কোথায় পড়তেছে, লাইক লেটস সে ওই যে আমরা জানি না যে গামা, তারপরে হচ্ছে যে এক্স রে, তারপরে হচ্ছে ইউভি ভিজিবল, তারপরে মানে এই যে টোটাল যে সিরিজটা আর কি, ইউভি ভিজিবল, তারপরে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, এটার মধ্যেকার কোথায় আসতেছে সেটাও নির্ণয় করতে হবে। চলো আমরা জানি দিয়ে ডিরেক্ট শুরু করি। আমি ওটাকে ইনক্লুড করবো, যেহেতু যেটা করতেছো তুমি কারেক্টলি করো। নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ ইজ ইকুয়ালস টু 109,678, একবারে করতেছি, হ্যাঁ। এন স্কোয়ার কত হয় সেটা কোথা থেকে আসছে? আসলো কোথায়? 3-এ আসছে, -5 থেকে আসতেছিল, ইন্টু জেড স্কোয়ার, জেডের মানটা কত? 2 স্কোয়ার দিয়ে দাও, ইজ ইকুয়ালস টু 10967। আচ্ছা আমি এখানকার ক্যালকুলেশনের ভ্যালু কত সেটা বসাই দিই একবারে। 109,678 ইন্টু এটা হবে কত? 9 মাইনাস হচ্ছে 25 ইনভার্স ইন্টু হচ্ছে 4, তাহলে এটা থাকে হচ্ছে ভাইয়া 31197.29778 সেন্টিমিটার ইনভার্স। একবারে যদি ক্যালকুলেশন করি, দেখো তোমাকে কিন্তু উপরে সূত্র লিখতে হবে, তারপরে এই যে এখানে রিডবার্গ ধ্রুবক ছিল, এই যে সাইড নোট দিয়ে সব কিন্তু লিখবা। আমি তো তোমাকে অলরেডি একবার লিখে দিছি, তাই সেকেন্ড টাইম আর রিপিট করতেছি না, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে যদি আমরা এবার ল্যামডার ভ্যালুটা নির্ণয় করি, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে। ইনভার্স করে ফেলো, এটাকে করে ফেললে আসে হচ্ছে 3.2054 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে এটা আসবে কত আমাদের? 320.54 ন্যানোমিটার। তাহলে ল্যামডার মান যদি এত হয়, এটা তো আসলে বেসিক্যালি কোন রেঞ্জের বলো তো? ইউভি, তাই না? এবং এটা আমরা দেখতে পাবো না, আমাদের 380 থেকে 780 পর্যন্ত ভিজিবল, তার আগ পর্যন্তটা সেটা হচ্ছে, মানে তার আগ পর্যন্ত পুরোটা নয়, বাট এটা হচ্ছে ইউভি, বিকৃত আলোর বর্ণ, এটা আমাদের চোখে দেখতে পাবো না, এটা হচ্ছে ইউভি সিরিজের হবে। এখন একটা কথা হচ্ছে, তুমি যদি এই 4কে কাউন্ট না করতা, তাহলে কিন্তু মানে ক্যালকুলেশন আবার উল্টায় যেত। 4কে কাউন্ট না করলে কত আসে দেখি আমরা। 4কে কাউন্ট না করলে আসে হচ্ছে, দেখি, ওরে বাবা কোথাও ভুল করতেছি, থামো। 109,678, এটাকে যদি 4কে দিয়ে আমরা কাউন্ট না করি, তাহলে আসলে হচ্ছে এত। এটাকে ইনভার্স করলাম, তাহলে আসে হচ্ছে এমন সেন্টিমিটার ইনভার্স। তাহলে সেন্টিমিটারে আসলে, এটাকে মিটার নিলে 6 হবে। 6-এর পরে যদি আমরা নেই, তাহলে হচ্ছে 10⁹ না, 10⁷ দ্বারা গুণ করবো, সরি, হ্যাঁ। এটা হচ্ছে 1282 আসতো তখন, হ্যাঁ। যদি 4 দ্বারা কাউন্ট না করো তাহলে 1282 আসবে, বাট যেটা সঠিক সেটা করবা, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। ইউভি সিরিজের হবে, ডান। লিথিয়াম 2+ আয়ন, সেম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 বসাবা প্রোটন। ইলেকট্রনটি এন সেল থেকে কে সেলে আসছে, কে এল এম এন, এন মানে কত তাহলে আমাদের? 4, আসছে কোথায়? একে। ধাপান্তর হলে তা থেকে বিকৃত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বিকৃত আলো খালি চোখে দেখা যাবে কিনা। সো আমরা জানি, এগেন আমরা জানি নিউ বার ইজ ইকুয়ালস টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, নিউ বার সমান হচ্ছে ভাই 1/λ 109,678 কত? n1 স্কোয়ার। n1 এর মান কত? n1 এর মান হচ্ছে আমাদের যেখানে আসলো, একে আসছে যেহেতু,
মাইনাস হচ্ছে যেখান থেকে আসছে 4 থেকে আসছে ইন্টু জেড স্কোয়ার, তাহলে এখানে কত হয় 3 স্কোয়ার। সো এই ক্যালকুলেশন যদি এবার তুমি করো 109,678 ইন্টু 1 মাইনাস 16 ইনভার্স ইন্টু 9 সমান এটা হচ্ছে ভাই 95925,408.125 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এখানে যদি তুমি এটাকে ল্যামডার ভ্যালুটা চিন্তা করো তাহলে জাস্ট এটা খালি ইনভার্স হয়ে যাবে, সেটা হয় হচ্ছে 1.0806 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এটাকে যদি আমি একেবারে ন্যানোমিটার নিয়ে চলে যাই তাহলে হচ্ছে ইন্টু 10⁻7 দিতে হবে, 10.80 ন্যানোমিটার। তো এই রেঞ্জেরটা আসলে কি, এটা আসলে ইউভি নাকি গামা, মানে একেবারে এক্স রে পার হয়েছে, 1 থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত এক্স রে। তাহলে এটাও হচ্ছে যে আমাদের ওই ইউভির মধ্যেই পড়বে। কোন সিরিজে পড়বে? ইউভিতে পড়বে, এবং খালি চোখে দেখা যাবে উত্তরটা হচ্ছে না। জাস্ট ইন কেস এখানে যদি এই 9টা না নিতাম আমরা তাহলে কি অ্যান্সারটা আসতো? তাহলে বোধহয় কোনো একটা দেখতে পাবো এরকম কিছুই আসবে। এটা আসে হচ্ছে ইন্টু 10⁻7, তাহলে আসে হচ্ছে 97, তাও আমরা দেখতে পাচ্ছি না, তাও দেখতে পাবো না। ক্লিয়ার বা বুঝা গেছে জিনিসটা কিভাবে কি করলাম? ডান। হাইড্রোজেন পরমাণু চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন সৃষ্ট রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বিকিরণের বর্ণ কিরূপ হবে, এটা পারবো বোধহয় দেখতে। সো নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ ইজ ইকুয়ালস টু RH, মানে 109,678। তারপরে কত বলছে, কত থেকে কততে? চতুর্থ থেকে দ্বিতীয়, মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। এখানে তো জেড আর দেওয়ার দরকার নাই ভা, তাহলে এই ক্যালকুলেশনে থাকে হচ্ছে ইন্টু 4 ইনভার্স। আচ্ছা আমি একটা ক্যালকুলেশন কি ঠিক করতেছি, ওয়েট দেখি। 16 ইনভার্স, প্রত্যেকটাতে ইনভার্স দিছিলাম তো, দিছি ওকে ঠিক করছি। হ্যাঁ, যেখানে ছিলাম 109,678 ইন্টু 4 ইনভার্স মাইনাস 16 ইনভার্স। সো এই ক্যালকুলেশনে থাকে হচ্ছে ভাইয়া 16,4,5,1,7 বাই হচ্ছে 8। সো ল্যামডার যে মানটা সেটা থাকে হচ্ছে, এটাকে ইনভার্স করে দিলেই হয় 4.86 10⁻⁻5 ন্যানোমিটার, সরি সেন্টিমিটার, হুইচ ইজ অ্যাকচুয়ালি 486.27 ন্যানোমিটার। তো এটা কোন রেঞ্জের হবে? আমরা জানি যে 380 থেকে 780 পর্যন্ত যেটা রেঞ্জের, তার ভিতরে আবার বেনি আসহ কলা আছে। তো বেগুনি কি 380 থেকে, ওইটা দেখলেই বুঝতে পারবো, ওই চার্ট দেখলেই বুঝতে পারবা, যদিও এটা মনে রাখতে হয়, আমরাও মনে রাখছিলাম। 380 থেকে প্রথমটা বেগুনি, 380 থেকে 400 বেগুনি, হ্যাঁ 380 থেকে কত পর্যন্ত সেটা হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে রেঞ্জ, তারপরে আবার নীল। ওকে, সো যেটা বলছিলাম যে এই আমার রেঞ্জটা আসলে কোনটা হবে, তো দেখি ডিরেক্ট আমরা তো আমাদের চাইলে একে ইউজ করতে পারি সুন্দর মতো। চলো দেখি, আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রাম, না ইউভি না, আমাদের যেটা ভিজিবল কালার রেঞ্জ, ভিজিবল কালার স্পেকট্রাম। দাও দেখি গুগল আমাদেরকে কি দেখায়। এই তো হ্যাঁ দেখো, 380 থেকে 450 ভায়োলেট, তারপরে যে 450 থেকে 485 ব্লু, গেছি ভুলা আসলে। তো আমাদের এখানে ছিল কত, 486, 485, তারপরে 450, এই যে দেখো 485 থেকে 500 যেটা, সেটা হচ্ছে আসমানি। তার মানে এটাকে আমরা আসমানি কালার হিসেবে বলতে পারি। উফ, অনেক কষ্ট হয়ে গেল আমার। তোমরা নিশ্চয়ই মনে রাখছো তাই না? বেনি আসহ কলা, আসমানি কালার আমরা দেখব। ডান, গুগলের হেল্প নিয়ে রান করে ফেললাম। এই যে এই কোশ্চেনটা একটু মাথায় রেখো, এগুলো আমাদের একটু কোশ্চেন হার্ড হলে এগুলা থেকে কোশ্চেন আসবে। বলতেছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই মৌল তিনটির প্রথম আয়নীকরণ শক্তি বিভবের মান বের করো। আমি 1 আর 2 করে দিচ্ছি, পটাশিয়ামটা তুমি করবা। জিনিসটা হইলো, যখন তুমি প্রথম আয়নীকরণ বিভবের মান করতেছো, আয়নীকরণ বিভব মানে কি? শক্তি। আয়নীকরণ শক্তির সংজ্ঞাতে কি ছিল তোমার কি মনে আছে? যে কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় সর্ববস্তু শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন
অসীম দূরত্বে বা বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়। তো এখানেও জিনিসটা হচ্ছে সেম। এখানে আমরা যখন শক্তির ভ্যালুটা নির্ণয় করব, ই এর মানটা একটু আগেই আমরা দুইটা ডিফারেন্ট এন এর জন্য ই এর মানটা বের করছি না, ডেল ই ইজ ইকুয়ালস টু আমরা কেমন করলাম, আমরা তো জানি যে ই এর মানটা কত, এপসাইলন ই এর মানটাতে ওখানে আমাদের কত ছিল, পাই জেড ই টু দি পাওয়ার এম জেড ই টু দি পাওয়ার 4, তারপরে ছিল হচ্ছে 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এমন ছিল না? এমনই তো করলাম। ওকে, তো আমরা এন আর জেডটাকে বের করব। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এটা এরকমভাবে করি, এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার 1 বাই একটা মৌলেরই তো আমরা করতেছি, n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 তার স্কোয়ার, এমন বলতে পারি না? এই ভ্যালুটুকু তো আমরা অলরেডি করে আসলাম ভাইয়া, এই ভ্যালুটুকু অলরেডি আমরা করে আসছি না, 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 এমন করে আসছি তো। এরপরে এইখানে একটা এন হচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর, মানে n1টা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোন মৌলের, যার তুমি করতেছো সর্ববহিষ্ঠ শক্তি স্তর। আর আরেকটা যেটা n2, সেটা কি, n2টা হচ্ছে ভাইয়া অসীম, কারণ তুমি অসীমে পাঠাইতেছো তাকে। একটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, সেখান থেকে তুমি অসীমে পাঠাইতেছো তাকে। ওকে, তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে কত, n1 এর মানটা এখানে আছে কত, দেখো n1 এর মানটা হচ্ছে, যেমন লিথিয়ামের জন্য যদি আমি করি, সর্ববহিষ্ঠ শক্তি স্তর তার কত, 2 মাইনাস 1 বাই অসীম স্কোয়ার, এই ভ্যালুটুকু তো 0, তার মানে এইটার যে ক্যালকুলেশন 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু 1/4, এটা আসবে কিসে ভাইয়া, জুলে। এখন যখন আমরা আয়নীকরণ বিভবের মানটা বের করি, সেটা জুলে না ইলেকট্রন ভোল্টে করি, 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 বাই হচ্ছে 4, এই ভ্যালুটা থাকে হচ্ছে এমন। এটাকে যদি 5.45 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এটাকে যদি ইলেকট্রন ভোল্টে বের করো, মাইনাস 19 কত হবে দেখো, 3.406 ইলেকট্রন ভোল্ট, এটাই রাইট আনসার। একই রকমভাবে যদি আমি এটা কার জন্য বের করি, সোডিয়ামের জন্য বের করি, তাহলে আমরা জাস্ট এইখানটার ভ্যালু কত বসাবো বলো তো, 3 বসাই দিব না? ইলেকট্রন নাম্বার টাম্বার না, সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, মানে যেখান থেকে পাঠাতে হবে, সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর তো 3, পটাশিয়ামের জন্য বের করলে এখানকার মানটা কত বসাবা তুমি, 4 বসাবা না? আর বাকি তো ইনফিনিটি পাঠাবা, সেটাই হচ্ছে তার প্রথম আয়নীকরণ বিভবের মানটা। ক্লিয়ার? ওকে, সো এই জিনিসটাও গুরুত্বপূর্ণ ছিল। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজ রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। লাইম্যান চতুর্থ শক্তি স্তর থেকে আসতেছে লাইম্যান সিরিজে, সিরিজগুলোর নাম কি, লাইম্যান বা আমার পাস্টেন ব্র্যাকেট, লাইম্যান তো শুরু সিরিজ, মানে আসতেছে যেখানে n1 এর মানটা হচ্ছে 1, n2 এর মানটা হচ্ছে কত, চতুর্থ থেকে, তাই না? তাহলে আমরা আমাদেরকে চাইছে শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব আমরা, নিউ বার ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH ইন্টু কত ভাইয়া, 1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, ক্যালকুলেশন অলরেডি আমরা করছি, এটা 9678 1 মাইনাস 1/16। তাহলে এখানে যদি আমরা একবারে ল্যামডার মানটা বের করে ফেলি, এটা ক্যালকুলেশন করে উল্টায় দিব, হ্যাঁ, 109678 ইন্টু 1 মাইনাস 16 ইনভার্স, তারপরে এটাকে ইনভার্স, তাহলে এটার অ্যান্সার থাকে হচ্ছে 9.7254 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেন্টিমিটার। তাহলে ন্যানোমিটারে নিতে গেলে এটা কত হবে ভাইয়া, 10 টু দি পাওয়ার গুণ দাও 97.25 ন্যানোমিটার। ডান, ক্লিয়ার? চলো নেক্সটটা করি। ও নেক্সট, ডান। এরপরে আমাদের পার্ট 2 শুরু হবে, মানে দ্রাব্যতা। সো আমরা পার্ট 2টা এক্সাক্ট এই জায়গা থেকে শুরু করব। পার্ট 2 স্টার্ট হবে ইনশাল্লাহ এখান থেকে স্টার্টস। দেখো, বর্ণালী রিলেটেড বেশ কিছু জিনিসপাতি ছিল যা অ্যাডমিশন রিলেটেড অনেক জায়গার ভিতরে কিন্তু আসে, অ্যাডমিশনে অনেক জায়গাতে আছে। বর্ণালীর কয়েকটা টাইপ হয়, 2টা 3টা, মানে নর্মালি 3টা টাইপের হয়। একটা হচ্ছে যে সর্বোচ্চ আলো, সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এমন। আবার হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কম্পাঙ্ক, এমন। এই টাইপের যেটা, সেটা থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি হয় অ্যাডমিশনে। তো আমরা ওই রিলেটেড জিনিসপাতিগুলো একাডেমিক অ্যাডমিশনের
অংশগুলোর ভিতরে অনেকবার করে বলছি, পড়াইছি, দেখাইছি। এখন এখানে জাস্ট গুটি কিছু এক্সট্রা প্লাস বাসায়কৃত আরও ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখানো হয়েছে। সো তুমি যা দেখছো এরপরে নিজে নিজে প্র্যাকটিস, এইটার পরিমাণ আসলে বাড়াইতে হবে। হ্যাঁ, এটার পরিমাণ না বাড়াইলে ধরো তুমি এরকম যত যাই দেখো না কেন আলটিমেটলি খুব একটা বেশি কমন আসবে না। সো ফার্স্ট পার্টটা ডান। যারা ছিল সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব এবং সেকেন্ড ওই এক পার্টের মধ্যে পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।